যদি তোমরা কোনো ডিসিশন নাও, গ্রুপলি একটা ডিসিশন নিবা, সেটা তোমরা বিধান স্যারের সাথে আলোচনা জি করতে ম্যাম। পারো, ঠিক আছে? বাট পরীক্ষা যেদিনই হোক না কেন থিওরি ক্লাসটা তো আমাদের জি করতে জি হবে, রাইট? তো আমরা আজকে থিওরি ক্লাসটা করে রাখি। আর তোমাদের যদি আসলে সমস্যা থাকে, মানে আমার পার্সোনালি 19 তারিখেও সমস্যা নেই, 27 তারিখেও তোমাদের পরীক্ষা নিতে সমস্যা নেই আমার আমার তরফ থেকে। এবং কিন্তু ল্যাব ইনস্ট্রাক্টর ওনার উপরে ডিপেন্ড করে অনেক কিছু। তো তোমাদের প্রথম কাজ হচ্ছে যে ল্যাব ইনস্ট্রাক্টরের সাথে কথা বলা। উনি যদি ল্যাব আমাদের যদি ওপেন থাকে বা সব ফ্যাসিলিটিস থাকে, তাহলে হয়তো 27 তারিখে উনি নিতে পারে, রিকোয়েস্ট করতে পারো। তখন যখন আমার থেকে ওকে হলো, ল্যাব ইনস্ট্রাক্টর থেকে ওকে হলো, তখন তোমরা লাস্ট স্টেপে যাবা বিধান স্যারের কাছে, যে স্যার আমাদের এই সমস্যা, খুব ভ্যালিড রিজন দেখাবা। এটা দেখাবা না যে একজন অসুস্থ বা এটা সেটা কোনো, যে এটা সমস্যা। এবং আমরা ম্যাডামের সাথে কথা বলেছি এবং ইনস্ট্রাক্টর স্যারের সাথে কথা বলেছি, তাদের সমস্যা নেই। তো এখন আপনি যদি পারমিশন দেন তাহলে আমরা করতে পারি। বোঝা গেছে কিভাবে স্টেপ ওয়াইজ আগাবা? আমার থেকে কিন্তু তোমরা ওকে নিয়ে নিয়েছো, ঠিক আছে? এখন ল্যাব ইনস্ট্রাক্টর এবং বিধান স্যার থেকে তোমাদেরকে পারমিশন নিতে হবে। জি আচ্ছা, ম্যাম। এনিওয়ে আমরা থিওরি ক্লাসটা আজকে করে রাখি। তোমরা অলরেডি আই থিঙ্ক ম্যাটেরিয়ালটা পেয়ে গিয়েছো না? খুবই শর্ট। আমাদের হচ্ছে এটা তোমার বায়ো এনার্জেটিক্স অ্যান্ড এনজাইম 2। আমি ওপেন করছি, দাঁড়াও। ওকে, ওকে, আচ্ছা। তো আমরা আজকে আমাদের সিলেবাসে, অর্থাৎ বায়ো এনার্জেটিক্স এন্ড এনজাইমে আমাদের সিলেবাস অনুসারে 4টা এনজাইম সম্পর্কে আমরা জানবো এবং আমরা ল্যাবে কিভাবে তাদের অ্যাসে করতে পারি। আচ্ছা, এনজাইম কি এটা একটু বলতে পারবে কে আমাকে? জি ম্যাম, বলতে পারবো। বলো তো। ম্যাম, এনজাইম হচ্ছে একটা প্রোটিন ক্যাটালিস্ট যেটা বিক্রিয়ার গতিকে বাড়িয়ে দেয়। এনজাইম কি তোমার বায়োক্যাটালিস্ট নাকি এটা একটা কেমিক্যাল, মানে নেচারটা? ম্যাম বায়োক্যাটালিস্ট, নেচার হচ্ছে প্রোটিন। নেচার হচ্ছে ম্যাম একটা প্রোটিন। আচ্ছা, এটাকে বায়োক্যাটালিস্ট কেন বলা হয়, কেন শুধু ক্যাটালিস্ট বলা হয় না? বিকজ ইট ইজ বায়োমলিকুল, তাই না? প্রোটিন একটা ম্যাম, এটা বায়োমলিকুল। বায়োকেমিক্যাল রিঅ্যাকশন যেগুলো। জি ম্যাম। হ্যাঁ, জি ম্যাম। এটাই। আর এমনিতে কি ক্যাটালিস্ট কারা হতে পারে বলো তো? যারা বায়ো ক্যাটালিস্ট না যারা বাট ম্যাম কোনো ক্যাটালিস্ট। কিছুর রেটকে বাড়াতে পারে বা কম। বাড়াতে পারে। এক্সাম্পল? ম্যাম আরএনএ। আরএনএ, আরএনএ মলিকিউল গুলো আরএনএস। আরএনএস। আরএনএস তো একটা এনজাইম না? এটাও, এটা তো তোমার, এটাও তো বায়ো ক্যাটালিস্ট বলা যায় নাকি? হ্যাঁ ম্যাম। নরমাল রিঅ্যাকশনে যে হচ্ছে জি ম্যাম। মেটাল বা সোডিয়াম, এই যে এরকম জিঙ্ক যেগুলা থাকে ওই রকম কিছু। আচ্ছা, তার মানে হচ্ছে ওদের তোমার বায়োমলিকুল পার্ট ছাড়াও কেমিক্যাল ফাংশনাল গ্রুপ থাকবে বা কোনো টোটালি পিওর কেমিক্যাল কোনো অংশ থাকবে। আমি কি ঠিক বলছি? জি ম্যাম। আচ্ছা, তাহলে বায়োক্যাটালিস্টের মধ্যে বায়োমলিকুলের একটা অংশ থাকবে এবং সেটাই তোমার মেইনলি কোনো রিঅ্যাকশনের রেট বাড়াতে পারে, কমাতে পারে, বাট নিজেরা কি করে অপরিবর্তিত থাকে। দেয়ার ইজ নো চেঞ্জ, তাই না? এনজাইম হচ্ছে ক্যাটালিস্ট যারা হচ্ছে নিজেরা একটা রিঅ্যাকশনকে রেটটাকে বাড়াবে, কমাবে, বাট তারা হচ্ছে অপরিবর্তিত থাকবে। তোমরা কি যে আমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছি সাকসেনিট
সাকসিনেট ডিহাইড্রোজিনেজ এবং সাইটোক্রোম অক্সিডেজ, এই দুটো এনজাইম দেখতে পাচ্ছি। এই দুটো এনজাইম সম্পর্কে আগে জেনেছো বা জানো কি? জি ম্যাম, জানছি আগে। কোথায় থাকে এটা? আমাদের কোন সেলে পাওয়া যায় বা কোন মাসলে পাওয়া যায়? ম্যাম এটা আমাদের টিসি সাইকেলে ম্যাম টিসি হার্ট সাইকেল তো মাইটোকন্ড্রিয়াতে। টিসিএটা কোথায় হয় তাই না? আমাদের শক্তি উৎপন্ন হতে হয় ম্যাম হার্ট মাসেলে মাইটোকন্ড্রিয়াতে হয়। হয়। ইয়েস, মাইটোকন্ড্রিয়াতে হয়। তো ওইখানে হচ্ছে এই এনজাইমটা থাকে এবং তারা টিসিএ সাইকেলে কিন্তু সাহায্য করে। তো টিসিএ সাইকেলেরই একটা পার্ট তোমরা নিশ্চয়ই ডিটেলস পড়েছো, সেটা হচ্ছে কি সাকসিনেট থেকে ফিউমারেট, তাই না? জি টিসিএ ম্যাম, সাইকেলে জি যদি ম্যাম। আমরা মানে ডিটেলস এখন দেখানো সম্ভব না, বাট সাকসিনেট থেকে ফিউমারেট হয়, মানে অ্যাসিটাইল কোয়ে দিয়ে শুরু হয় এবং পরবর্তীতে বিভিন্ন ধাপ হয়। তো সেটার একটা গুরুত্বপূর্ণ স্টেপ যেটা সাকসিনেট থেকে ফিউমারেট হওয়া, সেখানে কিন্তু তোমার এই সাকসিনেট ডিহাইড্রোজিনেজ এনজাইমটা কাজ করে। তো আমরা আজকে এই এনজাইমটা এবং তার সাথে সাইটোক্রোম অক্সিডেজ, এই দুটো এনজাইম কিভাবে আমরা ল্যাবে ডিটেক্ট করতে পারি, নট ডিটেক্ট অ্যাকচুয়ালি অ্যাসে করতে পারি, সেটা নিয়ে পড়বো। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু লাইন আমি ব্লু কালার দিয়ে আন্ডারলাইন করে দিয়েছি, শুধু ওগুলা পড়লেই হবে। তো এখানে লেখা তোমার প্রিন্সিপাল যদি আমরা পড়ি, সাকসিনেট, এখানে সাকসিনিক না সাকসিনেট ডিহাইড্রোজিনেজ হবে। সাকসিনেট ডিহাইড্রোজিনেজ অকার্স হাই ইন দ্য হার্ট মাসল, এটা আমরা জানি। এবং দেখা যাচ্ছে যে এটার প্রেজেন্সটা আমরা ল্যাবে একটা স্পেশাল টেকনিক আছে, বা তোমরা হয়তো আগেও জেনেছো এই নামটা, মিথাইলিন ব্লু বা মিথাইলিন ব্লু টেকনিক এই হিসেবে পরিচিত। এবং এটার মাধ্যমে আমরা এই এনজাইমের উপস্থিতিটা কোন একটা স্যাম্পলে আছে কি নেই এটা আমরা ডিটেক্ট করতে পারি। আমরা জানি যে সাকসিনেট থেকে বা সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড বা ফিউমারেট তৈরি হতে পারে। আর যেমন এখানে যদি তোমরা একটু দেখো, আমরা জানি যে এখানে সাকসিনেট ডিহাইড্রোজিনেসটা সাকসিনেট থেকে ফিউমারেট তৈরি করে কিভাবে? এই যে সাকসিনেটটা আছে সে করে কি, এই যে সাকসিনেট ডিহাইড্রোজিনেস যে এনজাইম আছে তার সাথে সুন্দর করে একটা কমপ্লেক্স তৈরি করে এবং পরবর্তীতে সাকসিনেটটা চেঞ্জ হয়ে যায় ফিউমারেটে এবং এনজাইমটা প্লাস এনজাইম মানে সে আগের মতো আবার আগের অবস্থায় ফিরে আসে। ওই যে আমরা ডেফিনিশন অনুসারে জেনেছি যে এনজাইমের কোনো পরিবর্তন হয় না, তার একটা কাজ ছিল সাকসিনেটকে ফিউমারেটে রূপান্তরিত করেন, আফটার দ্যাট সে আবার ফ্রিলি মানে ফ্রি হয়ে যায় এবং নেক্সট হয়তোবা সাকসিনেটের জন্য সে অপেক্ষা করে। আর মেলানয়েড নামে আরেকটা সাবস্ট্রেট আছে, যেটা হচ্ছে বলা আছে এখানে, melanoic acid, an inhibitor of the reaction, has a structure similar to succinic acid and is considered to block the enzyme surface. তার মানে হচ্ছে যে সাকসিনেট যেমন এনজাইমটার সাথে অর্থাৎ সাকসিনিক ডিহাইড্রোজেনের সাথে সুন্দরভাবে বাইন্ড করে ফিউমারেট তৈরি করে, কিন্তু মেলানয়েড কি করে জানো? মেলানয়েড কিন্তু ওর সাথে কমপ্লেক্স ফর্ম করে কিন্তু কোনো রকম প্রোডাক্ট হয় না। তাহলে এই রিয়াকশনটা থেকে আমরা এইটা জানতে পারলাম যে যখন কোনো প্রোডাক্ট হয় তখন আমরা বুঝতে পারবো সাকসিনেট ডিহাইড্রোজিনেজ এনজাইমটা অ্যাক্টিভ আছে। বোঝা গেছে? যখন কোনো প্রোডাক্ট হবে তখন আমরা বুঝতে পারবো সাকসিনেট ডিহাইড্রোজিনেজ এনজাইমটা অ্যাক্টিভ আছে বা কাজ করছে। তখন আমরা দেখবো সাকসিনেট ডিহাইড্রোজিনেজ এনজাইমটা আছে কিন্তু কোনো প্রোডাক্ট ফর্ম নাই, তখন বুঝতে হবে হয় এখানে সাকসিনেটের জায়গায় অন্য কোনো ইনহিবিটরি সাবস্ট্রেট আছে অথবা এনজাইমের মধ্যে সামহাও কোনো চেঞ্জ হয়ে গেছে। লক্ষ্য করো আমি কিন্তু বলেছি যখন কোনো প্রোডাক্ট ফর্ম হবে। এখন আমি কি প্রোডাক্ট খালি চোখে দেখতে পারবো? আমি তো খালি চোখে প্রোডাক্ট দেখতে পারবো না, সেজন্য আমাকে কি করতে হবে? অ্যাসে করতে হবে। প্রোডাক্টের পরিমাণ যদি কম হয় তাহলে আমি একটা কালার রিয়াকশনের মাধ্যমে দেখবো এটা হালকা কালার, আর যদি প্রোডাক্টের কনসেন্ট্রেশন বেশি হয় আমরা দেখবো হচ্ছে সেটার কালারটা অনেক বেশি। যেমন রুয়াবজা শরবত একটু কম ঢাললে হালকা পিঙ্ক কালারের মতো হয়, একটু বেশি ঢাললে একটু রেডিশ হয়, তাই না? ডিপেন্ডস অন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্ট। তো এখন এভাবেই আমরা সাকসিনেট ডিহাইড্রোজেনেজ এনজাইমটা সেটা আমরা ডিটেক্ট করতে পারি। এবং মিথিলিন ব্লু যেটা আমি যে বললাম যে আমরা এই
এনজাইমটা কিভাবে ডিটেক্ট করতে পারি ল্যাবে, এটা হচ্ছে মিথিলিন ব্লু টেকনিক দিয়ে করতে পারি। এবং এটা কি করে, এখানে লেখা আছে যে মিথিলিন ব্লু বা মিথাইলিন ব্লু, দুইভাবে উচ্চারণ ঠিক আছে। মিথাইলিন ব্লু ইজ ব্লু when oxidized but colorless when reduced during the formation of fumarate। তার মানে হচ্ছে যে মিথিলিন ব্লু, ধরো এই যে প্রোডাক্ট ফর্ম করলো এখানে ফিউমারেট, এখন এখানে আমি 1-2 ড্রপ মিথিলিন ব্লু দিয়ে দিলাম। এখন মিথিলিন ব্লু যখন আমি দিচ্ছি, মিথিলিন ব্লু কিন্তু নিজে কিন্তু ব্লু কালার, ওকে, সে নিজে কিন্তু ব্লু কালার। যখন আমি 1 ড্রপ দিয়ে দিলাম ধরো এই প্রোডাক্টের মধ্যে, তখন হবে কি মিথিলিন ব্লু যদি প্রোডাক্ট ফর্ম হয়ে থাকে সে নিজে হয়ে যাবে রিডিউসড। এখন যখন সে রিডিউসড হয়ে যাবে সে হয়ে যাবে কালারলেস। তাহলে আমাকে এখানে বলো, আমি যদি এইখানে কোনো প্রোডাক্ট ফর্ম হয়নি, এখন আমি তো আর জানি না, আমার কাছে একটা টেস্ট টিউবে এনজাইম দেওয়া আছে, মেলানয়েড দেওয়া আছে, এখানে একটা এনজাইম দেওয়া আছে, সাকসিনিড দেওয়া আছে, আমি এখানেও ফিউমারেট দিলাম, সরি এখানে আমি মিথিলিন ব্লু দিলাম, এখানে মিথিলিন ব্লু দিলাম, এখানে কি কালার হবে মিথিলিন ব্লুর, কেউ বলতে পারবে? ব্লু থাকবে না কালারলেস? ম্যালানোইক অ্যাসিড আছে ম্যাম ব্লু থাকবে, ম্যাম, যেটাতে মেলানোইক অ্যাসিড আছে ওটাতে ব্লুই থাকবে, ব্লুই থাকবে, আর যেটাতে প্রোডাক্ট মানে কালারলেস হয়ে যাবে। কালারলেস হয়ে যাবে, যেটাতে প্রোডাক্ট আছে সেখানে সে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ অক্সিডেশন স্টেট থেকে সে রিডিউসড হয়ে যাবে মিথিলিন ব্লুটা, এবং সে কালারলেস হয়ে যাবে। তাহলে এখানে তোমার কালারলেস হয়ে যাবে আর এখানে তোমার হচ্ছে ব্লু কালার থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? সো ল্যাবে কিন্তু আমরা এভাবে কারো যদি ধরো হার্ট মাসেলে আছে কিনা, আমরা হার্ট মাসল থেকে এনজাইমটা নিয়ে বা হার্ট টিস্যু নিয়ে ওখান থেকে এনজাইমটা বের করে আমরা আসলে দেখবো যে ফিউমার সাকসিনেট ডিহাইড্রোজেনেসটা আছে কিনা, থাকলে কি পরিমাণে আছে। ঠিক আছে, এখন আরেকটা এনজাইম আছে সিমিলার, মানে অলমোস্ট সিমিলার, এটাও হার্ট মাসেলে পাওয়া যায়, এটার নাম হচ্ছে তোমার সাইটোক্রোম অক্সিডেজ বলা হয়। এবং এটা হচ্ছে গিয়ে তোমার দুইটা রিয়াকশন করে, এবং প্রথমটা হচ্ছে প্রাইমারি অক্সিডেশন আর সেকেন্ডটা হচ্ছে সেকেন্ডারি অক্সিডেশন। তো প্রাইমারি এবং সেকেন্ডারি এই কথা দুইটা কেন এসেছে জানো? এই কথা দুইটা এসেছে যে ম্যাম এনজাইম, স্পষ্ট আসতেছে না। স্পষ্ট আসছে না? আচ্ছা একটু দাঁড়াও, দেখি আমি একটু কানেকশনটা দিই। ম্যাম, আপনার কথা স্পষ্ট আসতেছে, হয়তো নাহিদের নেট প্রবলেম। এটা ওয়াইফাই এর জন্য। দেখি আপুর রুম থেকে হতে পারে। এখন কি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছো সবাই? জি ম্যাম। জি ম্যাম, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। আচ্ছা, তো যেটা বলছিলাম যে হ্যাঁ, সাইটোক্রোম সি অক্সিডেজ, যেটা এই এনজাইমটার দুইটা রিঅ্যাকশন করে, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি এই কারণে, কারণ তাদের যে সাবস্ট্রেটটা সেটার নাম হচ্ছে সাইটোক্রোম সি। সাইটোক্রোম সি অক্সিডেজ যখন তার নিজের সাবস্ট্রেটের সাথে রিঅ্যাকশন করবে, যেমন উপরে আমরা কি দেখেছিলাম, এটা হচ্ছে তোমার সাকসিনেট ডিহাইড্রোজেনেসের সাবস্ট্রেট কি সাকসিনেট, তাহলে এটা একটা কাইন্ড অফ প্রাইমারি রিঅ্যাকশন। সেরকম সাইটোক্রোম সি অক্সিডেজ যেটা, তার সাবস্ট্রেটটা কি সাধারণত এনজাইমের নাম অনুসারে থাকে সাইটোক্রোম সি অক্সিডেজ, বা সরি সাইটোক্রোম সি, এটার জন্য প্রাইমারি রিঅ্যাকশন। আর সাইটোক্রোম সি অক্সিডেজ এটা বাদ দিয়ে যদি অন্য কোনো সাবস্ট্রেটের সাথে সে তোমার ইয়ে করে, রিঅ্যাকশন করে, তখন সেটাকে সেকেন্ডারি অক্সিডেশন বলে, কারণ এটা তার মুখ্য সাবস্ট্রেট না। তো এই দুইটা মাধ্যমেও আমরা সাইটোক্রোম সি অক্সিডেজ যদি মিথিলিন ব্লু ইউজ করো তাহলে কি হবে, ব্লু কালারটা কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, তাই না? যেহেতু প্রোডাক্ট
আপনার কথায় সমস্যা হচ্ছে। সমস্যা হচ্ছে, আচ্ছা ড্রয়িং রুমে আসতে হবে। এবার শোনা যাচ্ছে? জি জি ম্যাম। ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম তোমরা কতটুকু শুনেছো? প্রাইমারি অক্সিডেশনটা কেন বলা হয় এটা বুঝতে পেরেছো? ম্যাম এটা আবার একটু বলেন ম্যাম। আচ্ছা আবার বলি, আমরা দুইটা এনজাইম নিয়ে পড়ছি এখন। একটা নাম হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ আর একটা নাম হচ্ছে সাইটোক্রোম অক্সিডেজ। দুইটাই হার্টে পাওয়া যায় এবং আমরা ল্যাবে কিভাবে এই দুইটা অ্যাসে করতে পারি সেটা নিয়ে পড়ছি। সাকসিনেট ডিহাইড্রোজিনেজটা আমরা পড়ে ফেলেছি এবং এখানে মেইন ভূমিকা পালন করছে মিথিলিন ব্লু, যেটা নরমালি ব্লু কালার থাকে যখন সে অক্সিডাইজড অবস্থায় থাকে। যদি প্রোডাক্ট পায়, রিডিউসড প্রোডাক্ট পায়, তাহলে সে নিজে রিডিউসড হয়ে যায় এবং যার কারণে তার কালার ব্লু থেকে কালারলেস হয়ে যায়। এতটুকু ক্লিয়ার? জি ম্যাম। ওকে, সাইটোক্রোম অক্সিডেজ যেটা, সেটাও মিথিলিন ব্লু দিয়ে আমরা টেস্ট করতে পারি এবং এখানে দুইটা রিঅ্যাকশন হয়, যেটা দুইটা রিঅ্যাকশনের যে কোনো একটা রিঅ্যাকশন আমরা ইউজ করে করতে পারি, ল্যাবে আমরা এসে করতে পারি। প্রথমটা হচ্ছে মিথিলিন ব্লু টেকনিক এবং মিথিলিন ব্লুতে আমরা জানি যে যদি তোমার ধর এটা সাইটোক্রোম সি সাবস্ট্রেট, এটা অক্সিডাইজড এবং যখন হচ্ছে যে সাইটোক্রোম সি অক্সিডেজ যখন সাইটোক্রোম সি এর সাথে বাইন্ড করবে, এখানে আমরা যেরকম দেখেছিলাম ছবিতে যে এনজাইমের সাথে তার সাবস্ট্রেট, তাই না? সাবস্ট্রেটটা কি ছিল? সাকসিনেট। আর এনজাইমটা কি ছিল? সাকসিনেট ডিহাইড্রোজিনেজ। যখন তারা বাইন্ড করে কমপ্লেক্স ফর্ম করে এবং একটা প্রোডাক্ট হয়, এটাই হচ্ছে কথা। সেরকম ভাবে সাইটোক্রোম সি এর সাথেও সাইটোক্রোম সি অক্সিডেজ বাইন্ড করবে এবং একটা প্রোডাক্ট উৎপন্ন হবে। এবং তুমি যদি এই প্রোডাক্টের মধ্যে মিথিলিন ব্লু দিয়ে দাও, তাহলে ওই একইভাবে মিথিলিন ব্লু কালারটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, কারণ সে রিডিউসড হয়ে যাবে। এটা গেল একটা রিঅ্যাকশন, এর মাধ্যমে আমরা ল্যাবে বুঝতে পারি যে আমার স্যাম্পলে সাইটোক্রোম সি অক্সিডেজ যেটা ছিল সেটা সুন্দরভাবে অ্যাক্টিভ আছে কিনা। আরেকভাবে আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যে সাইটোক্রোম সি এই সাবস্ট্রেটটা ইউজ না করে অন্য একটা আরেকটু কনভিনিয়েন্ট সাবস্ট্রেট, কারণ এটা ধরো তোমার যদি তুমি যদি এটা চাও তাহলে তোমার একটা সেল থেকে তোমার বের করতে হবে সাইটোক্রোম সি। আর এটা হচ্ছে আরেকটা সাবস্ট্রেট যেটা একটা কাইন্ড অফ কেমিক্যাল, এটা আমরা ল্যাবে বা আমরা কেমিক্যাল জিনিসগুলো যারা সেল করে এলিমেন্টস গুলো বা রিয়েজেন্টস গুলো ওখানে পেতে পারি। এটার নাম হচ্ছে পি ফিনাইলিন ডায়ামিন। হ্যাঁ, এটাও কাজটা একই করে, এটাও একটা অক্সিডাইজড অবস্থায় থাকে এবং যদি সাইটোক্রোম সি অক্সিডেজ তার সাথে বাইন্ড করে তখন সে কি করে? সরাসরি একটা পার্পল কালার ফর্ম করে। তাহলে আমরা দুই ভাবে সাইটোক্রোম সি অক্সিডেজটা ল্যাবে অ্যাসে করতে পারি। একটা হচ্ছে যে তার প্রাইমারি অক্সিডেশনের মাধ্যমে আর সেকেন্ডারি অক্সিডেশনের মাধ্যমে। প্রাইমারি অক্সিডেশন তখনই হবে যখন আমরা সাইটোক্রোম সি অক্সিডেজের সাবস্ট্রেট সাইটোক্রোম সি ইউজ করব, আর সেকেন্ডারি অক্সিডেশনের মাধ্যমে আমরা করতে পারি যখন আমরা সাইটোক্রোম সি বাদে অন্য যে কোনো সাবস্ট্রেট যেমন পি বা প্যারা ফিনাইলিন ডায়ামিন ইউজ করতে পারি। এবং সেক্ষেত্রে কিন্তু এইখানে আমরা কোনো মিথিলিন ব্লু কিছু বা কিছুই করছি না, এটা অটোমেটিক্যালি পার্পল কালার শো করবে যদি সাইটোক্রোম সি অক্সিডেজটা অ্যাক্টিভ থাকে। আর প্রাইমারি রিঅ্যাকশনের কারণে সেখানে আমাদেরকে বাইরে থেকে কিন্তু মিথিলিন ব্লু দিতে হবে, যে কালারটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তো দুইটা এনজাইম যেটা আমরা পড়লাম, সাকসিনিক ডিহাইড্রোজেনেজ এবং সাইটোক্রোম অক্সিডেজ, দুইটাই হার্টে পাওয়া যায় এবং আমরা মিথিলিন ব্লু টেকনিকের মাধ্যমে দুইটাই আমরা ডিটেক্ট করতে পারি, যেখানে প্রোডাক্ট ফর্ম করলে ব্লু কালারটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে মিথিলিন ব্লু মেশানোর পর। আর অ্যাডিশনালি সাইটোক্রোম সি এর ক্ষেত্রে আরেকটা রিঅ্যাকশন দিয়েও আমরা পারি, সেটার নাম হচ্ছে তোমার ফিনাইলিন ডায়ামিন, যেটাও তোমার রিডিউসড হয়ে যাবে এবং রিডিউসড হয়ে সে অটোমেটিক্যালি পার্পল কালার তৈরি করবে। ম্যাম হ্যাঁ, ম্যাম আমরা যদি প্রাইমারি অক্সিডেশনের ক্ষেত্রে যে ব্লু কালার মিথাইনিল ব্লু কালার ডিজেপের হওয়ার ফলে মানে কালারলেস যদি আমরা দিয়ে দিই সরাসরি হ্যাঁ এখানে হ্যাঁ শিওর শিওর, একই একই কথা, কালারলেস হতে পারে। ওকে, তো এরপরে আমরা চলে আসি এখানে আসলে মানে এনজাইমেটিক অ্যাসে করার জন্য কি কি লাগে এটার একটা চার্ট দেওয়া আছে বা কিছু পয়েন্টস দেওয়া আছে, এগুলা তোমরা পড়লেই বুঝতে পারবা। এরপরে কিছু কেমিক্যাল দেওয়া আছে, কিন্তু আমরা মানে এগুলো হচ্ছে বুঝছো ল্যাবের কন্টেন্ট, তো এগুলো আমাদের ল্যাবে ছিল না, এজন্য ক্রস, বাট পড়বা সবকিছু যে কি কি জিনিস লাগে। আচ্ছা,
অতটা জরুরি না, যেগুলো জরুরি সেগুলো আমি বলবো, এগুলো জাস্ট তোমরা একবার চোখ বুলিয়ে যাবে যে কি কি লাগে। স্যাম্পল প্রিপারেশন, হ্যাঁ, এখানে একটা স্টার মার্ক দেওয়া আছে আমার। অর্থাৎ এই যে আমরা সাকসিনিক ডিহাইড্রোজেনেজ এনজাইম এবং সাইটোক্রোম সি অক্সিডেজ এনজাইম, এটাকে আমরা ল্যাবে এসে করব, তাহলে এনজাইমটা তো আমাকে ফার্স্টে বের করতে হবে, তাই না? কোথা থেকে বের করবো? আমরা হার্ট থেকে বের করবো। এখন কি তুমি মানে ল্যাবে যদি আমাদের ল্যাব যদি ভালো মতো ওপেন থাকতো এবং আমাদের ফ্যাসিলিটিস থাকতো, তাহলে আমরা এই স্যাম্পলটা ম্যাম কিভাবে আপনার কালেক্ট? কথা ভালোভাবে শোনা যাচ্ছে না? স্যার ম্যাম যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে আটকে পড়তেছে ম্যাম। আচ্ছা, আমার কিছু করার নেই, বুঝতে পারছো, আমার এখানে নেটের একটু সমস্যা। তোমরা একটু বলো, আটকে গেলে বল, আমি আবার রিপিট করব, ঠিক আছে? তো এখন তো শোনা যাচ্ছে নাকি? জি ম্যাম। বুঝতে পারছি। ম্যাম শোনা যাচ্ছে। ম্যাম এখন শোনা যাচ্ছে, তো মাঝে আমরা, মাঝে একটু সমস্যা। হ্যাঁ, মাঝে মাঝে একটু সমস্যা হয়, সেটাই। তো আমরা যদি ল্যাবে আমরা যদি এই এনজাইম গুলো ডিটেক্ট করতে যেতাম, তাহলে কি আমরা কি করতাম? আমাদের তো হার্ট থেকে লাগবে না, এখন কি আমরা মানে মানুষের হার্ট থেকে করা সম্ভব যদি ল্যাবে করতাম? হ্যাঁ, মানুষের হার্ট থেকে করা সম্ভব না, এই কারণে আমরা কি করব, র্যাট, হ্যাঁ, বা মাউস, তাদের হার্ট থেকে আমরা এই এনজাইমটা সংগ্রহ করতে পারি। এবং সেটার জন্য আমাদের কি করতে হবে? ফার্স্টে আমরা মাইসটাকে ক্লোরোফর্ম বলো অথবা কার্বন ডাই অক্সাইড বলো অথবা যে কোনো ভাবে তাকে ফার্স্টে স্যাক্রিফাইস বা মেরে ফেলতে হবে। এরপরে তাকে যে তোমরা যে ডাইসেক্ট বলে, অর্থাৎ পেট কেটে তোমার একদম গলা পর্যন্ত গিয়ে বাম সাইডে দেখবা হার্ট আছে, হার্টটাকে বের করতে হবে। করার পরে সেটাকে কি করতে হবে? কাট ইনটু স্মল পিসেস, তাই না, উইথ সিজার্স এন্ড প্লেস দ্য পিসেস ইন এ মর্টার। মর্টার মানে তো জানো, বাংলা ভাষায় যেটাকে আমরা কাইন্ড অফ কি বলে, হামানদিস্তা, ওই টাইপের। হ্যাঁ, ওখানে তোমার হার্ট যেটা আছে ওটাকে, মোটর মানে এটা বুঝিনি। মর্টার মানে আমি তোমাদেরকে বলি যে, মর্টার এন্ড পেস্টেল, যেটা আমাদের যে হাতুড়িটা ব্যবহার করে না, হামানদিস্তা টাইপের। ওইটাই হ্যাঁ হ্যাঁ কেমিক্যাল টাইপ আমাদের। হ্যাঁ, ওটা হচ্ছে তোমার পেশার জন্য আর কি। তো তারপরে যখন তুমি এই হাড়টাকে একদম পুরো পিষে একটা পেস্টের মতো করে ফেলবে, এরপরে সেটাকে তোমার কি করতে হবে? অলরেডি তোমার কিন্তু তার মধ্যে 5 ml তোমার ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট দিতে হবে এবং ইকুয়াল ভলিউম থাকবে, অর্থাৎ যতটুকু তুমি পেস্ট পাবা ততটুকু তোমার ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট দিতে হবে। এবং পরবর্তীতে কি করতে হবে? এই পুরা মিক্সচারটাকে তোমার কিন্তু 1 ঘন্টা ধরে স্টিয়ারিং করতে হবে, মানে নাড়াতে হবে রুম টেম্পারেচারে। এরপরে সেন্ট্রিফিউজ করতে হবে। সেন্ট্রিফিউজ করলে হবে কি, উপরে, তোমরা কি সেন্ট্রিফিউজ কথাটা আগে শুনেছো? জি ম্যাম, অ্যাভেলেবল, তাই না? তো অনেকেই তোমরা ল্যাবেও কাজ করো হয়তোবা। তো দেখা যাচ্ছে সেন্ট্রিফিউজ করলে জাস্ট থিঙ্ক হচ্ছে যে ওয়াশিং মেশিন বলতে পারো, অথবা শরবত বানাতে গেলেই, এটাই যদি আমি খুব মানে একটা কমন উদাহরণ দিই, আমরা যদি শরবত বানাই চিনি দিয়ে, উপরের দিকে থাকে হচ্ছে যখন চিনি পুরোটা মেশে না, কিছু চিনি নিচে থাকে এবং উপরের দিকে পানিটা থাকে। তো সেন্ট্রিফিউজে ওরকম, যখন কোনো বায়োকেমিক্যাল সাবস্টেন্সকে আমরা প্রচন্ড একটা স্পিডে ঘোরাই, তখন আফটার একটা সার্টেন টাইম পরে সেটা 2 ভাগ হয়ে যায়। উপরের যে পার্টটা সলিউবল পার্ট বলতে পারো, সেটাকে সুপারনেটেন্ট বলে, সেখানে থাকবে আমার এনজাইমটা, অর্থাৎ এই যে হার্ট থেকে আমি পেলাম। আর প্রিসিপিটেট থাকবে হচ্ছে কি আমার এই যে টিস্যু, তাই না, বা সেল ডেব্রিজ বলতে পারো। তো আমার কাজ কাকে নিয়ে, সুপারনেটেন্ট না পিলেট, কাকে নিয়ে কাজ বলো? সুপারনেটেন্ট, রাইট। কারণ সুপারনেটেন্টের মধ্যে আমার এনজাইমটা আছে। তো আমি তো পেয়ে গেলাম এই যে সুপারনেটেন্টের মধ্যে আমার সাকসিনেট ডিহাইড্রোজেনেজ, সাইটোক্রোম সি অক্সিডেজ এগুলো থাকবে। তারপরে আমরা যে এতক্ষণ পড়লাম যে কিভাবে কি করতে হয়, অর্থাৎ মিথিলিন ব্লু অ্যাড করলে মিথিলিন ব্লু অ্যাড করো, অথবা যদি সাইটোক্রোম সি এর ক্ষেত্রে যদি সেকেন্ডারি রিঅ্যাকশন করতে যাও, সেক্ষেত্রে তোমরা সরাসরি ওই যে প্যারাফিনাইলিন ডায়ামিন ইউজ করে এটা ডিরেক্টলি পার্পল কালার দিবে। এটাই লেখা আছে তোমার নেক্সট স্টেপে। এখন আমরা, হ্যাঁ ম্যাম, স্যাম্পল প্রিপারেশনটা একটু মানে অনেকটা কঠিন হয়ে গেল ম্যাম। কেউ কি বলতে পারবে স্যাম্পল প্রিপারেশনটা একটু রিডিং করে? জি ম্যাম,
বলো তো, এমনি বাংলায় বলো কি বোঝা গেল আসলে ফার্স্ট থেকে আমরা কি করব। জি ম্যাম, স্যাম্পল প্রিপারেশনের জন্য যেহেতু এই সাকসিনেট ডিহাইড্রোজিনেসটা হার্ট মাসেলে থাকে, সেজন্য প্রথমে আমাদেরকে একটা রেট রেট কালেক্ট করতে হবে। তারপরে সেই রেটটাকে কিল করতে হবে, মানে মেরে ফেলতে হবে। তারপর সেটাকে কাটিং করতে হবে, কাটিং করে গলার ঠিক মানে গলার ওখানে যায় হাড়টা বের করতে হবে। তারপর সেই হাড়টাকে একদম মানে পিষে একদম একটা পেস্টের মতো তৈরি করতে হবে। সেটাতে ইকুয়াল পরিমাণ থাকবে সোডিয়াম, এটা কি ম্যাম? ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট। ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট, এটার ইকুয়াল পরিমাণ ওই পেস্ট যতটুকু হবে ঠিক ততটুকু পরিমাণ এই ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট নিতে হবে। নেওয়ার পরে একটা টেস্ট টিউবে বা একটা পাত্রে 1 ঘন্টার মতো করতে হবে, নাড়াচাড়া করতে হবে রুম টেম্পারেচারে। নাড়াচাড়া করার পরে সেটাকে সেন্ট্রিফিউজ করতে হবে। সেন্ট্রিফিউজ করার পরে সেখানে 2টা পোরশন হবে, একটা লিকুইড পোরশন হবে উপরে আর নিচে কিছু সেডিমেন্টেশন জমে থাকবে। তারপরে ওই সাকসিনেট ডিহাইড্রোজিনেসটা উপরের অংশে থাকবে, লিকুইড পোরশনে থাকবে। সুপারনেটেন্টে থাকবে, সুপারনেটেন্ট নিয়ে আমরা কাজ করব, তাই না? সেটা নিয়ে আমরা কাজ করব। এবং যে তলানিটা আছে সেটা আমাদের দরকার নেই, টেস্ট টিউবের ওটা ফেলে দেব, ঠিক আছে? ওটা আমাদের এনজাইম নাই ওখানে। ওকে, এবার কি সবার ক্লিয়ার হয়েছে? আর কোনো কনফিউশন? না ম্যাম। ওকে, আচ্ছা। তো এই যে কাজটা আমরা স্যাম্পল প্রিপারেশন পড়লাম, সেটারই একটু ডিটেইল বর্ণনা, মানে কত ভাগ তুমি মিথিলিন ব্লু নিবা, কতটুকু সাকসিনেট নিবা বা মেলানোয়েট নিবা, এটারই তোমার চার্ট আছে। এটা আমার মনে হয় এখন অতটা জরুরি না, বিকজ আমরা এখন ল্যাবে সাকসিনেট ডিহাইড্রোজিনেস ওভাবে করব না। হয়তোবা বাফার প্রিপারেশনটা আমরা ল্যাবে শিখতে পারি, কিন্তু এই মুহূর্তে আমরা ডিটেইল কিছু ল্যাবে করছি না। তো এখানে আমি বক্স করে দিয়েছি অ্যাকচুয়ালি তোমাদের জানার জন্য যে কি কি জিনিস লাগে। তো ফসফেট বাফারের পিএইচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 7.4। আমাদের ব্লাডের পিএইচ কত? 7.34 থেকে 7.40 ম্যাম। হ্যাঁ, তাহলে এই জন্যই বায়োলজিক্যাল স্যাম্পল গুলোতে আমরা কিন্তু এই পিএইচটাই মেনটেন করি, যেহেতু আমাদের ব্লাডের পিএইচ বা ফিজিওলজিক্যাল পিএইচ হচ্ছে 7.4। এরপরে অন্যান্য কম্পোনেন্ট তোমরা অলরেডি জানো, সাকসিনেট, মেলানোয়েট, মিথিলিন ব্লু, এগুলো আমাদের টেস্ট করার জন্য লাগে, ওয়াটার, এবং আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট স্যাম্পল। এবং সবকিছু পরে যখন আমরা মিক্সড করে ফেলি, এবং মিক্সড করার পরে ওরা বলছে কি মিক্স কেয়ারফুলি এন্ড কভার উইথ অ্যাপ্রক্সিমেটলি 2 ml অফ মিনারেল অয়েল, note the time, record the time required for the blue color to disappear in H2। অর্থাৎ এই সবকিছু মেশানোর পরে উপর দিয়ে তোমার 2 ml অফ মিনারেল অয়েল দিতে বলছে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, ম্যাডাম সবকিছু মেশানোর পর অয়েল দিলে মানে কেন অয়েল দেবে? অয়েলটা আসলে কাজ করে কিভাবে জানো? এটা একটা মানে ন্যাচারাল কাভার হিসেবে কাজ করে, যার কারণে তুমি যে এত কিছু মানে মিশিয়েছো এবং সেটাকে তুমি তো কিছুক্ষণ রুমে রাখবা, এটা যাতে বাষ্প হয়ে উড়ে চলে না যায়। উপরে যদি তুমি একটা তেলের আস্তরণ দাও, হ্যাঁ, তাহলে কিন্তু মিনারেল অয়েলটা কিন্তু খুব ভারী, বুঝতে পেরেছো? তখন কিন্তু তোমার ভেতরের যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু উড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এই জন্য অনেক সময় মিনারেল অয়েলটা উপরে দেয় কাইন্ড অফ সিল করে দেওয়ার জন্য। আমরা যখন কোনো একটা মানে কি বলবো, বাইরে যখন আমরা কোনো খাবার নিয়ে যাই, উপরে একটা সিল করে নিয়ে যাই যাতে ঝোল টোল না পড়ে বা কোনো কিছু বের না হয়ে যায়, তাই না? ওরকম করে মিনারেল অয়েলটা দেওয়া হয়, এরপরে কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হয়। এক্স্যাক্টলি কোনো টাইম নেই এখানে, বাট অ্যারাউন্ড আমি যতটুকু জানি 20 মিনিটের মতো। তো ওই সময়ের পরে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে যেগুলোতে তোমার প্রোডাক্ট ফর্ম করেছে সেগুলোতে ব্লু কালারটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, আর যেটা প্রোডাক্ট ফর্ম করেনি সেটা তো তোমার মিথিলিন ব্লু কালারটাই থাকে। এটা গেল হচ্ছে তোমার এতক্ষণ আমরা যেটা দেখলাম সাকসিনেট ডিহাইড্রোজেনেজের ক্ষেত্রে। আর নাম্বার বি তে সাইটোক্রোম অক্সিডেজের ক্ষেত্রে প্রিপারেশনটা একই, অনেক ধরনের, অর্থাৎ হার্ড প্রিপারেশন যেটা আমরা শিখলাম, তারপরে পটাশিয়াম সায়ানাইড লাগে, তোমার ওয়াটার লাগে, এবং এরা এখানে দেখিয়েছে তোমার প্যারাফিনাইল ডায়ামিন, অর্থাৎ সেকেন্ডারি রিঅ্যাকশন যেখানে সরাসরি সে পার্পল কালার ফর্ম করে। সো এইভাবে আমরা ল্যাবে তোমার সাকসিনেট ডিহাইড্রোজেনেজ এবং সাইটোক্রোম সি অক্সিডেজ এনজাইমটা আমার স্যাম্পলে আছে কিনা এটা জানতে পারি। যদি কালার ধরো তুমি 5 জন থেকে তুমি স্যাম্পল নিয়েছো,
বা 5টা র্যাট থেকে তুমি স্যাম্পল নিয়েছো। এখন সবার মধ্যে কিন্তু একই ধরনের সাকসিনেট বা তোমার এই যে সাইটোকিন সি অক্সিডেজ একই লেভেলের নাও থাকতে পারে। তো যেটা কম থাকবে সেটার কালারটা কি হবে, একটু লাইট থাকবে, তাই না, একটু হালকা থাকবে, মানে পার্পল কালারের কথা বলছি, ঠিক আছে। আর যেটা এনজাইমের পরিমাণটা অনেক বেশি থাকবে সেটা হচ্ছে গাঢ় হবে, কালারটা গাঢ় হবে। আচ্ছা, আর যদি আমি মিথিলিন ব্লু ইউজ করি তাহলে যেটার মধ্যে কম প্রোডাক্ট সেটার মধ্যে একটু হালকা ব্লু কালার থেকে যাবে, পুরোপুরি ডিসঅ্যাপিয়ার হবে না। যেটা একদম টোটালি সুন্দর মতো এনজাইম অ্যাক্টিভ সেটা টোটালি তোমার কালারলেস হয়ে যাবে। বোঝা গেছে? জি ম্যাম। তো আমি যখন তোমাদের অলরেডি সামার ব্যাচের যে পরীক্ষা নিয়েছিলাম বা ক্লাসে যখন জিজ্ঞেস করছিলাম, তারা কিন্তু কালারের ব্যাপারগুলো কিন্তু সবাই কনফিউজ ছিল। এবং পরীক্ষায় আমি দিয়েছিলাম ওদেরকে যে মিথিলিন ব্লুর ফাংশনটা কি, তোমাদেরকে আমি কোয়েশ্চেনও দেখাতে পারবো, সমস্যা নেই। তো তখন অনেকে কি করেছে যে মিথিলিন ব্লু তারা লিখেছে যে যখন রিডিউস থাকে সে নিজে, তখন তার হচ্ছে ব্লু কালার থাকে, কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা না। মিথিলিন ব্লু যখন একটা নর্মাল মিথিলিন ব্লু থাকে তখন সে অলওয়েজ অক্সিডাইজড ফর্মে থাকে। যদি সে প্রোডাক্ট পায় তখন সে রিডিউসড হয়ে যায় এবং কালারলেস হয়ে যায়। ওরা লিখেছে উল্টা। তো এত কথা বলার মেইন উদ্দেশ্য হচ্ছে কালার কি ডিসঅ্যাপিয়ার হচ্ছে কিনা, না কালার ফর্ম করছে, কখন করছে, অক্সিডাইজড হলে না রিডিউসড হলে মিথিলিন ব্লু, সেগুলো কিন্তু ভালো করে তোমরা মনে রাখবে। ওকে, তো গেল এটা। এখন এত কিছু পড়ার কি দরকার, কেন আমাদের সাকসিনেট ডিহাইড্রোজেনেজ পড়ার দরকার বা কেন আমাদের সাইটোক্রোম সি পড়ার দরকার? প্রথমত আমরা একটু শুনে হয়তো একটু আইডিয়া করতে পেরেছিলাম যে যেহেতু হার্টে থাকে, তো এখানে নিশ্চয়ই কোনো একটা সিগনিফিকেন্স থাকবে, ক্লিনিক্যাল সিগনিফিকেন্স থাকবে। তো ক্লিনিক্যাল সিগনিফিকেন্স যদি খুব শর্ট করে আমরা বলি, আমি তো খুব শর্ট করে লিখেছি, আসলে এটাকে অনেক বড় করে লেখা যায়। যদি হাই লেভেল অফ সাকসিনেট ডিহাইড্রোজেনেজ পাওয়া যায় কোনো পেশেন্টের স্যাম্পলে, তাহলে বুঝতে হবে যে তার মায়োকার্ডিয়াল ড্যামেজ হয়েছে। মায়োকার্ডিয়াল ড্যামেজ কি? হার্ট মাসেল মানে হার্ট অ্যাটাক ম্যাম। একটু ধ্বংস, এমআই হার্ট মাসেলের কোনো একটা ড্যামেজ হয়ে গেছে, হয়তো বা হার্ট অ্যাটাক, একটু মাইল্ড হার্ট অ্যাটাক হতে পারে, এরকম হতে পারে, ঠিক আছে। তখন হচ্ছে ডাক্তাররা বিভিন্ন টেস্ট দেয়, বা তোমরা অনেকেই ল্যাবে আছো, তোমরা এসব হয়তো বা জানো। তখন ডাক্তার কিছু টেস্টের মধ্যে হয়তো বা এনজাইম টেস্ট গুলো দিতে পারে, যে দেখেন তার কি অবস্থা এনজাইম গুলো আছে। যদি দেখে যে তারা নর্মাল একটা রেঞ্জে আছে, যেমন নিচে তোমরা দেখতে পাচ্ছ নর্মাল রেঞ্জ, সাইটোক্রোম অক্সিডেজেরটা আমি পেয়েছি, আসলে সাকসিনেট ডিহাইড্রোজেনেজটা আমি পাইনি। বাট এই নর্মাল রেঞ্জের সাথে যদি সামঞ্জস্য থাকে তাহলে বুঝতে হবে যে না, তার হয়তো বা অতটা ড্যামেজ হয়নি, বা রোগীটা খারাপ ফিল করতেছে তার হার্টের জন্য না, মেবি অন্য কোনো প্রবলেম। আর যদি দেখে যে না অনেক বেশি, তখন বুঝতে হবে যে তার খুব মারাত্মক ভাবে হার্টের সমস্যা হয়েছে, হার্টের ড্যামেজ হয়েছে, তখন ডাক্তার সেভাবে ডিসিশন নেবে। এবং দেখা যাচ্ছে যে নর্মাল রেঞ্জটা কিন্তু খুবই, হ্যাঁ ম্যাম, আমরা তো ইঁদুরের থেকে ওইটা নিলাম স্যাম্পলটা, কিন্তু আমরা যখন মানুষের সিগনিফিকেন্স তো করতেছি নিশ্চয়ই মানুষের জন্য, তো আমরা মানুষের থেকে এক্স্যাক্টলি কিভাবে নিচ্ছি? কিভাবে নিব তোমরা বলো তো? ম্যাম কোথা ব্লাড থেকে? থেকে, ব্লাড ব্লাড থেকে, ব্লাডে, ঠিক আছে। ম্যাম, ব্লাড থেকে যদি নিতামই তাহলে ইঁদুরটাকে কেন মানা লাগলো? আচ্ছা, এখন হচ্ছে খুব ভালো কথা, ইঁদুরের ব্লাড থেকে আমরা কেন নিতে পারছি না? ইঁদুরের ভেন ইঁদুরের জন্য খুঁজে vein পাওয়া যায় না এই সেটা জন্য কি আমরা মনে হয় নিতে নাও পারবো? লাগছে ওই না। জন্য ইঁদুরের ভেইনের জন্য সুচ নেই এরকম কিছু? ইঁদুরের থেকে হচ্ছে তোমার ভেইন, ফার্স্ট অফ অল ভেইনের প্রবলেমটা তো আছেই। দ্বিতীয়ত তুমি যদি ইঁদুরের থেকে ব্লাড নিতে যাও, তোমার এনজাইম, তোমার 5 ml কিন্তু ব্লাড আমাদের মানে ভলিউম কিন্তু অনেক বেশি। একটা ইঁদুর থেকে তুমি কিন্তু এত স্যাম্পল পাবে না। ম্যাম, জিনিসটা তো মারা গেল না, তাহলে না মারা গিয়ে তাহলে অনেক ভাবেই করা গেল একটা, মানে আমরা যাই করি না কেন কিল তখনই করি, স্যাক্রিফাইস তখনই করি যখন অন্য কোনো উপায় না থাকে। তাহলে এখানে নিশ্চয়ই হ্যাঁ, গুরুত্বপূর্ণ ওটা অনেক। তুমি করতে পারবে, ওটা তুমি করতে পারবে, তোমার পয়েন্ট 100% ঠিক আছে যে আমরা ব্লাড থেকেও আমরা এটা দেখতে পারি। কিন্তু ইঁদুরের ক্ষেত্রে হবে কি, ওদের তো ধরো তোমার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন না হলে বা ওদের যদি ড্যামেজ না হয়, তুমি কিন্তু ওদের ব্লাডে পাবে না। কিন্তু ম্যাম এই এনজাইমটা তো থাকে হার্ট মাসেলে, এখানে সেখানে ব্লাড তো যখন আমরা ওটা না নিতে পারতেছি সেই কারণে ব্লাড নিতেছি, মানুষের ক্ষেত্রে নিতে পারতেছি না হার্ট মাসেল, এই জন্য ব্লাড নিতেছি। হ্যাঁ, কিন্তু কিন্তু ওটা তো আমরা তোমার মাসেল, র্যাটের ক্ষেত্রে, ওটা তো র্যাটের হার্ট নিতে ক্ষেত্রে পারতেছি, ইঁদুরের না, ক্ষেত্রে হার্ট
হ্যাঁ, ইঁদুরের ক্ষেত্রে আমরা হার্ট নিতে পারছি। ইঁদুরের ক্ষেত্রে তোমার যখন ব্লাডে আসবে, তোমার ব্লাডে ওদের হচ্ছে পরিমাণটা খুবই কম থাকে, যেটা তোমরা ল্যাবে ডিটেক্ট করতে পারবে না। ঠিক আছে? জি ম্যাম। ইঁদুরের থেকে নিতে হলে তোমাকে হার্ট মাসল নিয়ে সরাসরি কাজ করতে হবে, কারণ ইঁদুরের ব্লাডে তুমি তুমি পাবে, বাট তোমার যে ডিটেকশন লেভেল বা তোমার যে সেট আপ যন্ত্রপাতি, সেটার একটা ডিটেকশন লিমিট আছে, তাই না? নিশ্চয়ই হয়তো বা সে ফর এক্সাম্পল 1 ন্যানোগ্রামের নিচে সে ডিটেক্ট করতে পারবে না। সেজন্য আমাদের হার্ট মাসল নিয়ে সরাসরি কাজ করা লাগছে। আর এদিকে হিউম্যানের ক্ষেত্রে আমাদের যাদের মায়োকার্ডিয়াল তোমার ড্যামেজ হয়, তোমাদের ব্লাডই এনাফ, এবং ব্লাড থেকে তোমার সরাসরি যাদের এই ড্যামেজটা হয়, এনজাইমটা ব্লাডে এটার লেভেল অনেক বেশি বেড়ে যায়। আমার কথা কি বোঝা গেছে? ম্যাম তাহলে এটা কি সাইজের কারণে ভেরিফিকেশন করলো যে জি ম্যাম। মানুষ বড় দেখে ওর শরীরে এটা বেশি দেখা যাচ্ছে? তাহলে এক্স্যাক্টলি। ম্যাম আমরা তো হাতির থেকেও নিতে পারি, তাহলে অল্প কি করতে হচ্ছে না, মানে আমি হ্যাঁ তো হ্যাঁ, নিতে পারো, তো সমস্যা নাই তো, হাতের থেকেও নিতে পারো। বা বড় কোনো জন্তুর থেকে, তাহলে আর কোনো কিছু মারতে হচ্ছে না। না, কোনো কিছু মারতে হচ্ছে না, রাইট, কোনো কিছু মারতে হচ্ছে না। এখন ধরো তোমরা হার্ট টিস্যু থেকে তো আমরা আসলে নিতে পারছি না সেভাবে, তাহলে তো মানুষকে আমার মেরে ফেলতে হবে। এজন্য আমাদের ব্লাড থেকে নিতে হয়, এবং হিউম্যান ব্লাডে সেটা হচ্ছে ডিটেক্টেবল রেঞ্জে থাকে, বাট র্যাটের ব্লাডে ইটস নট ইন ডিটেক্টেবল রেঞ্জ। সেজন্য আমাদের সরাসরি হার্ট টিস্যু থেকে আমরা সেটা ল্যাবে পরীক্ষার জন্য নিতে পারি। ম্যাম, মৃত মানুষের হার্ট থেকে কি এটা করা যাবে? করা যাবে, যাবে না কেন, করা যাবে। কারণ আমাদের বায়োলজিক্যাল সায়েন্সটা এরকম যে অনেক কিছুই কিন্তু আমাদের ডিটেকশন লেভেলে যদি না আসে, তোমরা নিজেরাও তো ল্যাবে কাজ করো, তোমাদের প্রতিটা মেশিনের কিন্তু একটা রেঞ্জ থাকে না? ম্যাম, জি ম্যাম। থাকে না? হ্যাঁ, এখন সেটার নিচে যদি তুমি স্যাম্পল কনসেন্ট্রেশন রাখো, তাহলে কি তুমি পাবা না, দুর্নীতি করা লাগে। দুর্নীতি করার লাগে, রাইট। তো এখন আর হচ্ছে যে যদি এই সাকসিনেট ডিহাইড্রোজেনেজ এনজাইম যদি হার্ট থেকে নিতে হতো প্রতিবার, তাহলে তো আগে মানে হার্টের মায়োকার্ডিয়াল ড্যামেজ হওয়ার আগে তাকে আমরা মেরে ফেলছি, তাই না? ওইটা সম্ভব না। এই জন্য দেখো আমাদের সেম ফর কোলেস্ট্রল, ঠিক আছে, আমাদের ব্লাডে কোলেস্ট্রল চর্বির মাত্রা বেশি থাকে, সুগারের মাত্রা বেশি থাকে। তো মহান আল্লাহ তাআলা বা তোমরা যেই ধর্মেরই থাকো না কেন, যে সবকিছুই কিন্তু ডিটেকশন করার জন্য একটা সিস্টেমেটিক ওয়ে আছে। এনিওয়ে, আমাদের কথার বটম লাইন হচ্ছে যে স্যাম্পল কনসেন্ট্রেশনটা র্যাটের ব্লাডে আমরা পাবো না, বা পাবো খুব কম পরিমাণে, যেটা আমরা ডিটেক্ট করতে পারবো না। আদারওয়াইজ ব্লাড ইজ ফাইন, হাতির ব্লাডও ফাইন, ওখানেও আমরা পাবো। কিন্তু হিউম্যানের ক্ষেত্রে যদি কারো মায়োকার্ডিয়াল ড্যামেজ হয়ে থাকে, সেটার আমরা অবশ্যই হাই লেভেলে পাবো, আর যদি না থাকে অ্যাটলিস্ট আমরা এই টাইপের কোনো রেঞ্জ পাবো, যেটা আমরা মেশিন দিয়ে সহজে ডিটেক্ট করতে পারি। সো যে কোনো বায়োকেমিক্যাল এসের জন্য আমাকে স্যাম্পল আমি কার থেকে কালেক্ট করছি সেটা ইম্পর্টেন্ট, এবং আমি যে মেশিন দিয়ে ডিটেক্ট করছি সেটার কি কনসেন্ট্রেশন, সেটাও আমাকে রেঞ্জটা মাথায় রাখতে হবে। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ খুব সুন্দর একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন করার জন্য। এরপরে আমরা চলে আসি কিছু ডেফিনিশনে। কলোরিমেট্রিক এসে, এই ব্যাপারটা কি জানা আছে? ম্যাম, কলোরিমিটারে যেটা করা হয় তো কলোরিমেট্রি। আচ্ছা, ফাইন। তারপরে সেকেন্ড বৈশিষ্ট্যটা কি হতে পারে কলোরিমেট্রিক এসের? কলোরিমেট্রিক মেশিন বললা, ওটার কাজ কি? ম্যাম এটা কালার মেজারমেন্ট করে রেজাল্ট দেয় আর কি। হ্যাঁ, কালার ডিপেন্ডেন্ট। আচ্ছা, কালার ডিপেন্ডেন্ট, তাই না? তার মানে হচ্ছে যে কোন ধরনের কালার, মানে কোন একটা রিঅ্যাকশনের ফলে যদি কালার চেঞ্জ হয়, তাহলে হ্যাঁ, সেটা আমরা মেজার করতে কালার পারি। চেঞ্জটা যদি বেশি হয় তাহলে মেজারমেন্টটাও বেশি হবে। সেটাই। আর এই ধরনের এসে করার জন্য আমাদের ব্ল্যাঙ্ক স্যাম্পল দরকার হয়, তাই না? কারণ তুমি কম্পেয়ার করছো, রাইট? জি জি ম্যাম, ম্যাম। স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড, ব্ল্যাঙ্ক হচ্ছে যেটার মধ্যে কি কোনো খালি থাকবে, স্যাম্পলই নাই। ওটাতে কোনো থাকবে না। হ্যাঁ, স্যাম্পলই নাই, ঠিক আছে। ধরা যাবে তোমার ওয়াটার, অনলি ওয়াটার, ঠিক আছে, ধরে নিতে পারো, বা বাফার। আর স্ট্যান্ডার্ডটা কি হতে পারে? একটা ভ্যালু থাকবে, একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে এটার। নির্দিষ্ট রেঞ্জ থাকবে না। হ্যাঁ, স্ট্যান্ডার্ডে ধরো হচ্ছে যে তোমার একটা গিভেন ভ্যালু থাকবে, যে আমরা এই টেস্ট টিউবে একটা কালার আসছে এবং এটার ভ্যালু হচ্ছে এত, সেটার সাথে আমরা কম্পেয়ার করে আমাদের যে স্যাম্পল, এটার এগেইনস্টে রেজাল্টটা দিবেন। রাইট।
তো এই জিনিসগুলো জানো, কলোরিমেট্রিক এসে কি, বাফার কি জিনিস এটা আমাকে বলতে হবে না আশা করি। জাস্ট দিস ইজ এ মিক্সচার অফ উইক অ্যাসিড এন্ড ইটস কনজুগেটেড বেস অর ভাইস ভার্সা, অর্থাৎ স্ট্রং অ্যাসিড উইক বেস, উইক অ্যাসিড স্ট্রং বেস। বোঝা গেছে? এবং বাফারের মূল উদ্দেশ্যটা কি? বাফারের মূল উদ্দেশ্য হচ্ছে যে যে কোনো রিঅ্যাকশনের পিএইচটা মেনটেন করতে সে সাহায্য করে এবং সেই পিএইচটা সে কনস্ট্যান্ট রাখতে সাহায্য করে। এই যে পিএইচ চলে আসলো, পিএইচ জিনিসটা কি? পিএইচ হচ্ছে গিয়ে হাইড্রোজেনের পটেনশিয়াল না, বা পাওয়ার অফ হাইড্রোজেন না, পিএইচ পাওয়ার অফ হাইড্রোজেন। এবং আরো যদি ডিটেলস বলতে চাই আমরা, সেটা হচ্ছে যে হাইড্রোজেন আয়নের যে কনসেন্ট্রেশন সেটাই হচ্ছে আমরা পিএইচ হিসেবে জানি। এবং আমরা এটাও জানি যে পিএইচ এর রেঞ্জ কত থেকে কত? 0 থেকে কত? হাইস্ট কত? 14। তার মধ্যে অ্যাসিডিক কতটুকু? 0 to 7 7 আসবে কি, নাকি 7 এর নিচ পর্যন্ত? 6.9 6.7 এর নিচে থাকবে ম্যাম। 7 এর নিচে থাকবে। আর 8 থেকে 14 পর্যন্ত হচ্ছে বেসিক জি ম্যাম, Basic. অ্যালকালাইন। অ্যালকালাইন। আচ্ছা, আমাকে একটা, আমরা তো ফসফেট বাফার পড়লাম না, এটার পিএইচ হচ্ছে কত? 7.4 7.4। আমাকে একটা পিএইচ, একটা বাফারের নাম বলতে পারবে যেটা অ্যাসিডিক আছে বা বেসিক? ম্যাম আচ্ছা ঠিক আছে, জানা নেই, আমরা ওগুলা পড়বো সামনে। সেন্ট্রিফিউগেশন অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি যে সেন্ট্রিফিউগেশনাল ফোর্স দিয়ে যদি আমরা সেপারেট করতে চাই অ্যাকর্ডিং টু তাদের সাইজ হতে পারে, শেপ, ডেনসিটি, ভিসকোসিটি, সেটাকে আমরা সেন্ট্রিফিউগেশন বলি। এবং সেন্ট্রিফিউগেশনের পরে পার্টিকেলস যারা কনসেন্ট্রেটেড হয়, অর্থাৎ জমা হয়ে কনসেন্ট্রেটেড হয়ে পিলেট ফর্ম করে বটমে, আর হচ্ছে গিয়ে উপরে থাকে হচ্ছে গিয়ে তোমার রিমেইনিং সলিউশন, যেটাকে সুপারনেটিং বলে, এটা আমরা অলরেডি জানি। মোলারিটি বা মোলার কনসেন্ট্রেশন, তোমাদের তো কেমিস্ট্রি পড়েছো না তোমার যখন ফার্স্ট সেমিস্টারে ছিল, রাইট? তখন কি এটা পড়া হয়েছিল? ওকে, কিন্তু ম্যাম তারপরেও আপনি একবার একটু ইয়ে করে দেন। হ্যাঁ আমি বলে দিচ্ছি, অবশ্যই আমি বলছি। এটা হচ্ছে গিয়ে তোমার নাম্বার অফ মোলস পার লিটার। হ্যাঁ, অর্থাৎ একটা কেমিক্যাল বলো বা যে কোনো একটা মলিকুল বলো, সেটা 1 লিটারে যদি থাকে তাহলে তার যে কনসেন্ট্রেশনটা হয় তাকে মোলার কনসেন্ট্রেশন বলে, বা ক্যাপিটাল এম দিয়ে সেটাকে আমরা লিখতে পারি। তার মানে কি, মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে 1 লিটার কনসেন্ট্রেশনে থাকতে হবে, 1 লিটার ভলিউমের মধ্যে তার যে কনসেন্ট্রেশন থাকবে সেটাই হচ্ছে গিয়ে মোলারিটি বা মোলার কনসেন্ট্রেশন। এরপরে জানি হচ্ছে যে অক্সিডেশন এবং রিডাকশন রিঅ্যাকশন। অক্সিডেশন মানে কি, আমরা যতক্ষণ পড়লাম যে মিথিলিন যদি অক্সিডাইজ থাকে তাহলে সে থাকবে, আর যদি রিডিউসড হয় সে কালারলেস হয়ে যাবে। অক্সিডেশন মানে হচ্ছে গিয়ে যে কোনো রিঅ্যাকশনে লস অফ ইলেকট্রনস হবে। সো আমি ছোটবেলায় এভাবে মনে রাখতাম, অক্সিডেশন মানে কি, ও তার মানে 0, তার মানে কি লস, তাই না? 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ অক্সিডেশন ইজ দ্য লস অফ ইলেকট্রনস অথবা মলিকুল, অ্যাটম অর আয়ন। আর অপোজিটটাই হচ্ছে তোমার রিডাকশন, যেখানে গেইন অফ ইলেকট্রন, অর্থাৎ হ্যাঁ, বাইরে থেকে সেই মলিকুলটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। তো এগুলো কিছু বেসিক ডেফিনেশন, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য পড়বে। আর যে যখন তোমাদের কাছে পিএইচ এর ডেফিনেশন যাব, তখন তোমরা ভাবতেছো ম্যাডাম কি এতগুলো পড়বো কিনা, লিখবো কিনা। ডিপেন্ডিং অন মার্ক। হ্যাঁ, আমি যদি 2 মার্কসের দেই তাহলে তোমাদের থেকে আমি আশা করবো যে তোমরা যতটুকু সম্ভব আমাকে একটু বড় করে লেখো। আর যদি 1 নাম্বার দেই তাহলে আমি চাবো অ্যাটলিস্ট তোমরা আমাকে ফার্স্ট প্যারাগ্রাফটা আমাকে তোমরা প্রোভাইড করবে, ঠিক আছে? এরপরে আমরা চলে আসি আরেকটা লাস্ট ডেফিনেশন, সেটা হচ্ছে ওডি। ওডি হচ্ছে আমরা কলোরিমেট্রিক এর সাথে সরাসরি রিলেটেড অপটিক্যাল ডেনসিটি, এবং অপটিক্যাল ডেনসিটির মানে হচ্ছে ওডি। এবং এটা হচ্ছে গিয়ে তোমার কোনো সলিউশন বা কোনো স্যাম্পল কতটুকু সে কনসেন্ট্রেটেড বা কতটুকু তার মধ্যে সে স্পেসিফিক এনজাইমের অ্যাক্টিভিটি আছে, সেটা আমরা লাইটের মাধ্যমে, ট্রান্সমিশন অফ লাইটের মাধ্যমে আমরা জানতে পারবো। অর্থাৎ যদি কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে তাহলে বেশি পরিমাণ লাইট কিন্তু রিফ্লেক্ট করতে পারবে সেটা। হ্যাঁ রাইট। যদি কনসেন্ট্রেশন কম থাকে
স্যাম্পলের কালারও হালকা থাকবে, লাইট সহজে পাস করবে। যদি বেশি light pass কনসেন্ট্রেশন করবে। বেশি থাকে, লাইট পাস করতে পারবে না, সে ফিরে আসবে বা চারিদিকে ছড়িয়ে যাবে, এভাবে সে একটা ভ্যালু দিবে তোমাকে, এবং তুমি তখন ব্ল্যাঙ্কের সাথে স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করে বুঝতে পারবে। ওকে, এরপরে আমরা তখন তো আমরা দুইটা এনজাইম এবং কিছু ডেফিনেশন করলাম। এখন আমরা আরেকটা আমাদের সেকেন্ড এনজাইমে যাচ্ছি, সেটার নাম হচ্ছে মাসল ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ। তো এই যে ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ, এটা আমরা ওই যে যারা অনেকে তোমরা কি এটার নাম শুনেছো, ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ? জি ম্যাম, শুনছি। জি ম্যাম। মাসালা হয় এবং আচ্ছা আমরা পড়ি তখন বোঝা যাবে। তো ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ প্রথমত আমরা দেখি এটার আমাদের কাজটা কি। কাজটা হচ্ছে যে যখন তোমার আমাদের সেল ড্যামেজ হয় কোনো, তখন সেখান থেকে প্রচুর পরিমাণ ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ এনজাইমটা তোমার বের হতে থাকে, এবং সেটা করে কি আমাদের সেটা কি যে কোনো সেল, যে কোনো সেল? এটা তোমাদের জন্য বলে দিলাম যে হার্ট মাসল, না অন্য কোনো মাসল। কোন মাসল হতে পারে বলো তো? ম্যাম এটা হচ্ছে হার্ট মাসেল, কারণ হচ্ছে এটাকে বায়োমার্কার হিসেবে বলা হয় অ্যাকুট এমআই এর জন্য, বা হচ্ছে হার্টের যে ইগুলা হার্টের। ওকে, হ্যাঁ হার্ট মাসল বলে দিলাম। এছাড়া আরেকটা ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে যে যারা অনেক বেশি দৌড় দেয়, বলো তো কি বলতে চাচ্ছি বলো। স্প্রিন্টার ম্যাম। ম্যাম স্কেলেটাল মাসল। না না না, এডিপোস টিস্যুতে না, তা তো না। ম্যাম পড়ছিলাম। আচ্ছা, হার্ট মাসল না? তোমরা কি শিওর হার্ট মাসলে ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ? ম্যাম ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ তো ম্যাম হার্ট মাসেল ল্যাকটেট ডিহাইড্রোজেনেসের ম্যাম অনেকগুলো ফর্ম আছে। হার্ট মাসেল ফার্স্ট পাঁচটা। অনেকগুলো বলো তো আইসোফর্ম কোথায় কোথায় আছে? ম্যাম, হার্টে আছে, মাসেলে আছে, তারপরে ব্রেনে আছে, হ্যাঁ লাংস টিস্যুতে আছে। আর ওই যে সাকসিনের ডিহাইড্রোজেন শুধু হার্ট টিস্যুতেই না? হ্যাঁ, এটা তো স্পেসিফিক হ্যাঁ। করে দেওয়া। আর এটার অনেকগুলো আইসোফর্ম আছে ম্যাম, ল্যাকটেট ডিহাইড্রোজেনেসের। আচ্ছা, তো এইখানে আমাদের তোমরা যেটা বলছিলা যে সব মাসালে কিনা, তাহলে এখানে আমি যেটা বলবো ইন জেনারেল তারা এখানে আমাদের এখানে সব মাসালের কথাই বলা হচ্ছে, ঠিক আছে? তারপরেও তোমাদের কনফিউজড হচ্ছ কিনা এই কারণে আমি একটু আরেকবার দেখে নিচ্ছি যে কোথায় পাওয়া যায়। তোমরাও একটু দেখো তো কোথায় পাওয়া যায়। এগুলোই হবে, স্কেলেটাল মাসেল, হার্ট মাসেল, লাংস, তারপরে ব্রেন, এগুলোই হবে। এটা সব ধরনের তোমার সেলে পাওয়া যায়, হার্ট, লিভার, মাসল, কিডনি, লাংস, ঠিক আছে, সব জায়গায় পাওয়া যায়। আমি ঠিকই ছিলাম। ওকে, ওকে, তাহলে আমাদের যে কোনো ড্যামেজ সেল হতে পারে হার্ট, হতে পারে মাসল, হতে পারে কিডনি, লিভার, যে কোনো জায়গার ড্যামেজ সেল থেকে এটা প্রচুর পরিমাণে নিঃসৃত হতে পারে, এবং নিঃসৃত হওয়ার পরে সে ল্যাকটেট থেকে পাইরুভেট তৈরি করবে। এবং আমরা তো এনজাইমকে অলরেডি আমরা পড়ে এসেছি, এনজাইমকে সরাসরি আমরা ডিটেক্ট করতে পারি যে কি পরিমাণ এনজাইম নিঃসৃত হয়েছে, সেটা ডিটেক্ট করতে পারি সে কত মানে মানে কি পরিমাণ প্রোডাক্ট সে ফর্ম করছে, রাইট? তো এক্ষেত্রেও আমাদের এলডিএইচ বা ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ, সে ল্যাকটেটের সাথে অবশ্যই নাম শুনে বুঝতে পারছো, এলডিএইচ ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ উইল বাইন্ড টু ল্যাকটেট, এবং এর সাথে বাইন্ড করে সে পাইরুভেট তৈরি করে। এবং এই যে ল্যাকটেট থেকে পাইরুভেট হলো, সেটা আমরা কিভাবে বুঝবো? ওইখানে তো আমরা কি আগে কি মিথিলিন ব্লু অ্যাড করেছি, সাইটোক্রোম সি এর ক্ষেত্রেও মিথিলিন ব্লু অ্যাড করেছি, আবার তার সেকেন্ডারি রিঅ্যাকশনের মাধ্যমেও করা যায়। আর ল্যাকটেট ডিহাইড্রোজেনেজের ক্ষেত্রে আমরা আরেকটা এসে করতে পারি, সেটা হচ্ছে টেট্রাজোলিয়াম সল্ট এনটিটি ইউজ করে। এবং এটা করে কি জানো, যদি তোমার ধরো একটা টেস্ট টিউবের মধ্যে ল্যাকটেট আছে, এলডিএইচ আছে, এবং ধরে নিলাম আমরা পাইরুভেট তৈরি হয়েছে, আমার খালি চোখে তো দেখে বুঝতে পারছি না, বাট ধরে নিলাম পাইরুভেট তৈরি হয়েছে। এখন এটা ম্যাম, হ্যাঁ ম্যাম টেট্রাজোলিয়াম সল্ট এমটিটি এটার কি কোনো কালার আছে? এই যে আসছি আমরা এখানে। তো তারপরে আমরা ধরো টিউবে আমরা কোনো কালার ওভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা যদি ওই টিউবের মধ্যে এমটিটি অ্যাড করে দেই, তাহলে
যদি তার মানে যদি প্রোডাক্ট ফর্ম করে থাকে তাহলে সেটা কিন্তু পার্পল কালারের ফরমাজান নামে একটা সল্টে পরিণত হবে। অর্থাৎ এমটিটির আসলে সেরকম কোনো কালার নেই, বাট প্রোডাক্ট যদি ফর্ম করে, এই টিউবের মধ্যে যদি প্রোডাক্ট ফর্ম হয়ে থাকে তাহলে এমটিটি তোমার কনভার্ট হয়ে ফরমাজান নামে এক ধরনের কম্পাউন্ড তৈরি করবে এবং সেটা একটা পার্পল কালার দিবে। বোঝা গেছে? ম্যাম তাহলে এখানে কি শুধু একটা কালারই আসবে, পার্পল? একটা কালার আসবে, পার্পল। পার্পল, কিন্তু এখানে আসলে রেড দেখাচ্ছে, ঠিক আছে, বই থেকে কপি করা, তো এটা পার্পল কালার আসবে। ঠিক আছে, ক্লিয়ার? জি ম্যাম। এত আস্তে কেন? আমি কি মানে তোমরা কিন্তু আমাকে বলবো যে ম্যাডাম বুঝতে পারিনি বা ক্লিয়ার না। ম্যাম বুঝতে পারতেছি। আচ্ছা, বোঝা যাচ্ছে, কিন্তু এখানে আমি সরি, আসলে কালারটা ঠিক নাই, বাট শিওরলি এটা একটা পার্পল কালার দেয়। এবং সেটা হচ্ছে গিয়ে আমরা ওই যে কলোরিমেট্রিক এসেতে আমরা এই ওয়েভলেন্থে, অর্থাৎ এটা হচ্ছে তোমরা অনেকেই জানো ইনস্ট্রুমেন্টে আমাদের একটা নির্দিষ্ট ওয়েভলেন্থ বা ইউভি ভিজিবল রেঞ্জের মধ্যে আমাদের একটা সেটআপ দিতে হয় বিভিন্ন কালারের জন্য। তখন আমরা দেখব যে এটা সুন্দরভাবে আমরা সিগন্যাল একটা পাবো যে প্রোডাক্ট ফর্ম হয়েছে এবং সেখানে একটা সিগন্যাল দিবে। অপরদিকে যদি তুমি ব্ল্যাঙ্ক দাও তাহলে তুমি সেখানে দেখবা যে কোনো সিগন্যাল নাই, অথবা যদি প্রোডাক্ট ফর্ম না হয় দেখবা কোনো সিগন্যাল নাই। ঠিক আছে, এরপরে আমরা আরো কিছু প্রোটোকল পড়ি। যেমন আগের দুইটার ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম যে হার্ট থেকে আমরা কিভাবে আগে তোমার হার্ট থেকে আমরা তোমার মর্টার দিয়ে পেস্ট করে সেটার সাথে ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট অ্যাড করে রুম টেম্পারেচারে রেখে তারপর সেটাকে সেন্ট্রিফিউজ করে সুপারনেটে নিয়ে আমরা কাজ করেছি। এখন ল্যাকটেট ডিহাইড্রোজেনেজের ক্ষেত্রে আমরা কি করতে পারি? ল্যাকটেট ডিহাইড্রোজেনেজের ক্ষেত্রে হচ্ছে তোমার যেহেতু আমাদের সব ধরনের মাসালেই সেলই পাওয়া যায়, তুমি যে কোনো একটা সোর্স থেকে তুমি তোমার স্যাম্পলটা নিলে এবং সব সময় কিন্তু তোমার সুপারনেটেন্টেই কিন্তু আমাদের এনজাইম গুলো থাকে। তো দেখি কি লেখা আছে প্রোটোকল। দিস assay is based on a kinetic reaction to ensure identical incubation time. Addition of working reagents to samples should be quick and mixing should be brief but thorough. Assays can be executed at room temperature or 30 degree. Reagent preparation কি লাগবে? Component, substrate buffer, NAD solution, PMS solution, NTG solution, calibrator. এখানে NAD মানে কি বা তোমার PMS মানে কি এগুলো লেখা আছে। স্যাম্পল প্রিপারেশনে আসি, অর্থাৎ এখান থেকে আমরা যদি এতটুকু বললাম, তোমরা জাস্ট মনে রাখো যে আমাদের রুম টেম্পারেচার অথবা 30 ডিগ্রি এই কাজের জন্য দরকার এবং কি কি আমাদের দরকার এখানে লিস্ট অফ কম্পোনেন্টে। অ্যামাউন্ট মনে রাখার দরকার নেই, বাট লিস্ট অফ কম্পোনেন্টে কি কি আছে এটা একটু মনে রাখতে হবে। স্যাম্পল প্রিপারেশন দেখি আমরা যে প্রায়র টু ডিসেকশন, তার মানে হচ্ছে কি এখানে মাইক্সের কথাই বলা হচ্ছে বা র্যাটের কথাই বলা হচ্ছে। Rinse the tissue in phosphate buffer saline to remove blood. Homogenize tissue. Homogenize মানে হচ্ছে ওই যে মর্টার দিয়ে তোমার পেশা, যেটা মানে একদম পিষে হোমো মানে কি সেম করে ফেলা, একই ধরনের টেক্সচার আনা। ঠিক আছে, টিস্যু in a 5 ml buffer containing 100 millimolar potassium phosphate pH 7 and 2 molar EDTA. EDTA কি জিনিস বলো তো? অ্যান্টিকোয়াগুলেন্ট। রাইট, অ্যান্টিকোয়াগুলেন্ট, যাতে কোথাও কোনো জমাট বাঁধতে না পারে। এরপরে সেটাকে সেন্ট্রিফিউজ করে আমরা 4 ডিগ্রিতে খুব লো টেম্পারেচারে সেন্ট্রিফিউজ করে নিলাম এবং তারপরে ইউজ দ্য সুপারনেটেন্ট ফর এসে। একই রকমই আসলে সবকিছু সুপারনেটেন্টই আমরা ইউজ করি। ম্যাম হ্যাঁ, ম্যাম আমরা যে রিয়াজেন্ট প্রিপারেশনটা করতেছি এটা কি কোনো নির্দিষ্ট অ্যামাউন্টের উপর নির্ভর করে নাকি এটাই এইটুকুই প্রসিডিউর যে এতটুকুই করতে হবে? না, আমি তোমাকে তোমার অ্যামাউন্টটা আমরা বলছি না, কারণ এখানে কিন্তু অ্যামাউন্ট নির্ভর করবে তুমি ল্যাবে কতটুকু করছো। ঠিক আছে, এজন্য তোমাদের অ্যামাউন্টের পড়ার এখন দরকার নেই, জাস্ট তোমরা কম্পোনেন্ট গুলো মনে রাখো। আমার কথা কি বোঝা গেছে? জি ম্যাম। ওকে, আর এখানে আরেকটা বাফার আমরা পেলাম, যেটা আমরা এই যে ল্যাকটেট ডিহাইড্রোজেনেসের ক্ষেত্রে সাবস্ট্রেট বাফার হিসেবে ইউজ করছি, তার নাম হচ্ছে ট্রিসেসিল এবং পিএইচ কত? 8.2, তাই না? 8.2। অর্থাৎ আমরা এ পর্যন্ত দুইটা বাফার পেলাম। একটা হচ্ছে গিয়ে তোমার ফসফেট বাফার স্যালাইন পিএইচ 7.4 আর ট্রিসেসিল সেটা হচ্ছে 8.2। আচ্ছা, এরপরে অ্যাসে প্রসিডিউরে আসি। এটা আসলে মানে
হাতে কলমে করলে খুব ভালো হতো, বাট তারপরে ম্যাম একটু হ্যাঁ বলো। ম্যাম আমরা যদি পিএইচ এর যে একটা ওই অ্যাসিডিক বা অ্যালকালিন আছে সেটার ক্ষেত্রে যদি এটা ধরি, এটা কি অ্যালকালাইন হবে? অ্যালকালাইন, রাইট। 7 এর উপরে এভরিথিং ইজ অ্যালকালাইন। ঠিক আছে, 8 থেকে অ্যালকালাইন আর কি। 7 অ্যাকচুয়ালি নিউট্রাল, বাট আমরা 7.5 পর্যন্ত নিউট্রাল কনসিডার করতে পারি, বাট 7.8 থেকে 8 প্লাস হচ্ছে সরাসরি বেসিক। তো এসএ প্রসিডিউরের মধ্যে দেখো, ট্রান্সফার 50 মাইক্রোলিটার স্যাম্পলস ইনটু 1 সেন্টিমিটার কিউবেটস, পাইপেট অর পিপেট যেটাই উচ্চারণ করো, যেটাই ঠিক। পিপেট 950 মাইক্রোলিটার ওয়াটার ওয়ার্কিং রিয়েজেন্টস টু স্যাম্পল। তারপরে রিড স্যাম্পল ওডি, অর্থাৎ প্রথমত হচ্ছে যে যে মাসল টিস্যু বা যে টিস্যু থেকে আমরা যে মিক্স করে সুপারনেটেন্টটা পেলাম, ওটাকে তারা স্যাম্পল বলছে। যে 50 মাইক্রোলিটার স্যাম্পলটা নিয়ে একটা 1 সেন্টিমিটার ছোট কিউবেট। কিউবেট তোমরা হয়তো বা অনেকে শুনেছো, আর যদি না শোনো, এটা হচ্ছে ছোট কিসের সাথে বলা যায়, চার কোনা চার কোনা চারকোনা। আমাদের ডেইলি লাইফে কিসের সাথে আমরা এটাকে কম্পেয়ার করতে পারি বলো তো? এমন কিছু আছে আমরা ইউজ করি এরকম, ওই যে ওষুধের বোতলের সিরাপের কিছু ছোট ছোট ইয়ে দিত না, বাচ্চাদের সিরাপের সাথে একটা কিন্তু ছোট চামিচ জার দিয়েছে। টাইপের, মগ না, এটাকে কি বলে? চামিচ নাকি ইয়ে টাইপের। চামচ না, ছোট গ্লাস, ছোট ছোট ক্যাপ গ্লাস, হ্যাঁ, মানে কাইন্ড অফ ওরকম কিউবেট, ছোট কিন্তু গ্লাস। চারকোনা হয়। এবং যে দিকটা তোমার সামনে রাখতে হয় সেদিকে একটা অ্যারো থাকে, অর্থাৎ তুমি যখন তাকে কলোরিমিটারে বসাবা সেটার একটা ডিরেকশন দেওয়া থাকে। গ্লাসের হতে পারে, প্লাস্টিকেরও হতে পারে। তো মোটামুটি এটা টেস্ট টিউবের ছোট ভার্সন। কিউবেটটা হচ্ছে একটা টেস্ট টিউবের মতোই, কিন্তু টেস্ট টিউব থেকে একটু হালকা ভারী বা একটু মানে একটু আলাদা, মানে দেখতে সেম একই রকম হয়, ওটার একটু স্পেসিফিক একটু ভারী টাইপের এমন কিছু নাকি ম্যাম? কিউবেট না, তাহলে টেস্ট টিউবের মতো না। টেস্ট টিউব দাঁড়াও, তো হলো রাউন্ড শেপ, কিন্তু কিউবেট হলো চতুর্ভুজের মতো। চৌকোনা লম্বা, 4 কোণা থাকে। চার কোনা টাইপের ম্যাম, ওটা আমরা ল্যাবে দেখছি ওটা ম্যাম, প্লাস্টিকের কিউবেট থাকে। আমরা ল্যাবে দেখছি ম্যাম। হ্যাঁ, যে তোমাদের আমরা করেছি, কলোরিমিটারে কাজ করতে ওই যে কিউবেট ইউজ করা লাগতো। রাইট। ওকে, এইগুলো হচ্ছে কিউবেট। হ্যাঁ, তোমরা সবাই জানো। এই যে ধরো কলোরিমেট্রিক অ্যাসে করার সময় এক একটা সলিউশন এক এই এক যে 4 ধরনের, কোণা। হ্যাঁ, কালার ফর্ম করেছে এরকম আর কি। ওকে, কয়টা কিউবেট ইউজ করেছো তোমরা এ পর্যন্ত যারা ল্যাবে কাজ করো? ম্যাম এখন ম্যাম তো আমাদের কিউবেট ইউজ কয় করা হাজার হয় না। করছে ম্যাম, এটার কোনো গ্যারান্টি নাই। অনেকগুলো করছি ম্যাম। আগে মানে সব বায়োকেমিস্ট্রির সব টেস্টই কিউবেট ইউজ করা হতো, কিন্তু এখন তো কিউবেট তেমন ইউজ করা হয় না। তাই না? আচ্ছা। আচ্ছা, তোমাদের যে তোমরা মানে একটু অনেকক্ষণ পড়লাম, একটু কথাও বলি তোমাদের সাথে। তোমরা কি অলমোস্ট সবাই জব করো এখানে? জি ম্যাম, না ম্যাম, বেশিরভাগই জব করি আমরা। অধিকাংশই করে। যারা ম্যাম ছাড়া কথা সবাই। বলছিল তারা জব করে, আর আমরা যারা চুপচাপ শুনতেছিলাম তারা জব করি না ম্যাম। আচ্ছা, এটা কোনো কথা না, চুপচাপ শোনার মধ্যেও সমস্যা নেই, সামনে করবে, ঠিক আছে। আর যারা করো, এটা তোমাদেরই বেনিফিট। তোমাদের ফ্রেন্ডরা যারা করে, এটা অনেক কিছু শুনতে পারো, বা চাইলে তাদের ল্যাপটপ ভিজিট হ্যাঁ করতে ম্যাম। পারো। হ্যাঁ, এটাকে পজিটিভলি দেখো। আর যারা অলরেডি জব করো, তারাও পজিটিভলি দেখো, যে তোমাদের ফ্রেন্ডদেরকে তোমরা যত বলতে পারবে, অর্থাৎ নলেজ কিন্তু তখনই বাড়বে যখন তোমরা শেয়ার করবে, এছাড়া কিন্তু নলেজ বাড়বে না। তো তোমাদের কি ফ্লো সাইটোমিটার বা ফ্লো সাইটোমেট্রি করো তোমরা? এটা কি তোমাদের ল্যাবে আছে, যারা ল্যাবে কাজ করো? না ম্যাম। ম্যাম না ম্যাম, এটা আগে করা হতো, এখন করা হয় না। আচ্ছা, না এমনিতে পার্সোনালি আমার না মানে ফ্লো সাইটোমিটার একটু আমার একটু প্র্যাকটিস করার দরকার ছিল, বা একটু শেখার দরকার ছিল। এই জন্য আমি ভাবছিলাম যে আমাদের স্টুডেন্টের মধ্যে যদি কেউ করে, আমি গিয়ে হয়তো বা একটু করতাম। তাহলে তোমাদের যোগাযোগ নেই কারোর সাথে সেরকম, তাই না, যারা ফ্লো সাইটোমেট্রি করে, মানে ব্লাড স্যাম্পল নিয়ে কাজ করে?
না আচ্ছা ঠিক আছে, ইটস ফাইন। আমি আমার পিএইচডিতে অর্থাৎ তখন কিছুটা করেছি, বাট এখন অনেকদিন চর্চা নেই, এজন্য করতে চাচ্ছিলাম। আর আমাদের প্রাইমেশিয়াতে তো হঠাৎ করে ফ্লো সাইটোমেট্রি মেশিনের দাম অনেক বেশি, তো ওটা তো সহজেই আসছে না, তো ভাবছিলাম যে কোথাও করা যায় কিনা। আর কিউবেট, অসংখ্য কিউবেট আমারও নষ্ট হয়েছে। তোমাদের মতো ডায়াগনোসিস বেস কাজ করিনি, বাট রিসার্চের কাজে তো অনেক নষ্ট হয়। এবং আমাদের ল্যাবে যেটা ছিল জাপানে, তারা সহজে ফেলতে দিত না, তারা হচ্ছে এই কিউবেট গুলো ওয়াশ করে করে আমাদের ম্যাম কাজ আমরাও করা, করছি ম্যাম, অনেক ধুইতে ধুইতে ম্যাম ইউজ করতাম, হ্যাঁ আমরা অনেক ইউজ করতাম। তাই না? এই আর কি। যখন একদম শেষের দিকে চলে আসলাম প্রায়, তখন একটু মনে একটু সাহস থাকতো, তখন হয়তো বা একটা দুইটা ফেলে দিয়েছি, যখন অনেক রাত পর্যন্ত কাজ করা লাগছিল। এনিওয়ে, তো রিসার্চ বেস কাজ করতে অনেক ভালো লাগে, এবং তোমাদের মধ্যে যারা এখন জব করো বা না করো সবাই বা কিছু মানুষ বা কিছু স্টুডেন্টস তারা চাও রিসার্চ করতে, তো এই জন্য আমাদের সবসময় একটু চোখ কান খোলা রাখা লাগবে যে আশেপাশে কি কি ইনস্ট্রুমেন্ট আছে, কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে কি কাজ করা যায়, এগুলো একটু খোলা রাখতে হবে। যাই হোক, তোমাদের সাথে কথা হবে সামনে, তো তোমাদের মানে আরো তো ইনশাল্লাহ সময় আছে। এনিওয়ে, আমরা যেটাতে ছিলাম সেটাতে আগে ব্যাক করি, আমাদের পরীক্ষার সামনে সেটা নিয়ে আগে কথা বলি। তো অ্যাসে প্রসিডিউরটা তোমাদের মোটামুটি আমি বললাম যে স্যাম্পলটা কিউবেটে আমরা নিব, এরপর হচ্ছে যেই যে ওয়ার্কিং রিএজেন্টস গুলো আমরা বানিয়েছি অর্থাৎ আদার্স জিনিস, সেগুলোর যে মিক্সচারটা সেটা আমরা 950 মাইক্রোলিটার অ্যাপ্লাই করলাম, সো টোটাল হয়ে গেল 1 ml, তাই না? 950 মাইক্রোলিটার, 1000 মাইক্রোলিটার অর্থাৎ 1 ml আমরা বলতে পারি। এবং এরপরে আমরা তার ওডি নিব, এবং ওডিতে তোমার হচ্ছে যে 0 মিনিটে এবং হচ্ছে 25 মিনিট, অর্থাৎ 25 মিনিট আমরা অপেক্ষা করব টোটাল রিঅ্যাকশনটা কমপ্লিট হওয়ার জন্য। এবং ফাইনালি এই ফর্মুলাটা ইউজ করে আমরা জানতে পারবো যে কতটুকু অ্যাক্টিভিটি এমডিএইচ এর আছে। এবং এখানে তো অলরেডি আমরা বলেছি S25 মানে হচ্ছে গিয়ে তোমার 25 মিনিট পরে যে ওডিটা পাবো সেটা, বা কতটুকু মানে রিঅ্যাকশনের পরে সেটার কালারটা কতটুকু হলো, এবং রিঅ্যাকশন যখন জাস্ট শুরু হলো তখন তার কালারটা কতটুকু হলো, ম্যাম ওইটার এখানে পার্থক্যটা। ম্যাম এখানে এস দিয়ে কি বোঝানো হয়েছে? এস দিয়ে আসলে ওরা বোঝাতে চাচ্ছে যে তোমার স্যাম্পলের টাইমটা, হ্যাঁ, 0 মানে S0 এবং S25 স্যাম্পল। তাহলে কি ম্যাম এখানে দুইবার রিডিং নিতে হবে? প্রথমে দুইবার রিডিং নিতে হবে, রাইট? জি ম্যাম। প্রথমে একবার নিয়ে রাখতে হবে যে কত আসলো, তারপরে 25 মিনিট পর আবার পরে দিতে হবে, হ্যাঁ হ্যাঁ। আবার অনেকে চাইলে শুধু 25 মিনিটেরটাই করতে পারে, এটাও করে করে করা যায়, কিন্তু তোমার একদম অ্যাকুরেট এবং সেফ থাকার জন্য দুইটাই করা উচিত। এবং আমরা যখন ল্যাবে করতে যেতাম, মানে যখন ইউনিভার্সিটিতে থাকতাম, তখন দেখা যেত 25 মিনিট পরে কারেন্ট চলে গেছে, তখন বলো সারাদিনের কষ্টটা কিন্তু মাটি। ডায়াগনস্টিক সেন্টার গুলোতে এরকম হয় না, আশা করি তাদের অনেক ভালো ফ্যাসিলিটিস থাকে। ম্যাম নিচে জাপানে কি লেখা আছে? ইলেকট্রিসিটি চলবে তো? না আমাদের জাপানের কথা বলিনি, এটা ধরো বাংলাদেশে আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তখন ধরো এলাইজা করতে গিয়ে মানে কাইন্ড অফ একই জিনিস, সারাদিন কষ্ট করলাম, পরে যখন ওডি নিব আমি রিডিংটা, তখন কারেন্ট চলে গেছে। কি যা অবস্থা, তাই না? ম্যাম লোডশেডিং পড়ে না? জাপানে তো লোডশেডিং নাই, চিটাগাং এ তো আছে, ঢাকায়ও আছে, বাট তোমাদের ল্যাব গুলো যেগুলো তোমরা ওখানে কাজ করো, নিশ্চয়ই সে তাদের জেনারেটর বা এরকম ফ্যাসিলিটিস আছে, রাইট? আমাদের জি ম্যাম। লোডশেডিং হইলেও সমস্যা নাই, ওটা ম্যানেজ করা যায় না মোটামুটি। আচ্ছা, ম্যাম ওই তারপরে যে এই নিচের এটা একটু বুঝতেছিলাম না ম্যাম, ODS 25 মাইনাস। হ্যাঁ, এটা হচ্ছে যে তোমার দুইটা তোমার টাইমের পার্থক্য, এবং S25 এ যে তুমি রিডিংটা নিলা এবং ইনিশিয়ালি অর্থাৎ শুরুতে তোমার যে ওডিটা ছিল সেই দুইটা, আর EMTT কি এখানে লেখা আছে, EMTT টা হচ্ছে গিয়ে তোমার মোলার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট অফ রিডিউসড এমটিটি। এটা হচ্ছে তোমার, আমরা যেহেতু এমটিটি ইউজ করেছি এখানে, এবং সেই এমটিটির একটা স্পেসিফিক একটা ভ্যালু আছে যে সে কতটুকু ওয়েভলেন্থ দিবে, সেটা একটা ফিক্সড, তো সেটা এখানে বসাতে হবে। এবং ইউজুয়ালি এটা সম্ভবত এখানে আমি লিখিনি, বাট এটা একটা ভ্যালু আছে। আর রিঅ্যাকশন ভলিউম কতটুকু হবে এখানে, 1 ml বা 1000 মাইক্রোলিটার, তাই তো? জি ম্যাম। আর টাইম এবং স্যাম্পল ভলিউম একই হবে, স্যাম্পল ভলিউম আর রিঅ্যাকশন ভলিউমটা একই হবে এখানে। আর এন হচ্ছে গিয়ে তোমার হচ্ছে ডাইলিউশন ফ্যাক্টর বলে, অনেক সময় এটা ল্যাবে ইউজ করে, অনেক সময় ল্যাবে ইউজ করে না। ডাইলিউশন ফ্যাক্টর বলতে যে অনেক সময় ধরো S25 এ তোমার এমনই গাঢ়
কালার হয়ে গেছে, যেটা তোমার যে কলোরিমিটার আছে সেটার রেঞ্জের বাইরে, রেঞ্জের ঠিক বাইরে। আছে? এবং তখন তোমার মেশিনে কিন্তু ওভার লেখা দেখাবে, মানে এটা ডিটেকশন করতে পারছে না। হ্যাঁ, তখন তোমাকে করতে হবে কি, অনেক সময় ডাইলুট করে নিতে হবে যাতে তোমার ডিটেকশন লেভেলে আসে। তখন তুমি কতটুকু ডাইলুট করলা, 2 টাইমস, 3 টাইমস, 4 টাইমস, সেই ডাইলুশন ফ্যাক্টরটা এখানে যদি তুমি বসাও। যদি তুমি করো যে ডাইলুশন তুমি করোনি তাহলে 1 দিবে, তাই না? ডাইলুশন যদি করো তাহলে 2 দিবে, যতটুকু বা যতটুকু তোমার রেঞ্জে আনতে দরকার হয়। ব্যাপারটা ম্যাম বোঝা গেছে? হ্যাঁ। ম্যাম রিঅ্যাকশন ভলিউম আর টাইম স্যাম্পল ভলিউম কি সেম হবে? টাইম হচ্ছে তোমার টোটাল টাইম এখানে কত, 25, হুম। আর ইনটু মানে এখানে আসলে মানে এটা দিয়ে বোঝাচ্ছে যে গুণন, বুঝতে পেরেছো? জি ম্যাম। বই থেকে নেওয়া আছে তো গুণন, গুণন হবে, এটাও কিন্তু গুণন হবে, অর্থাৎ কিন্তু ম্যাম টাইম এখানে স্যাম্পল ভলিউম দিল কেন? রিঅ্যাকশন ভলিউম দিল তো হইতো। স্যাম্পল ভলিউম দিলে রিঅ্যাকশন ভলিউম দিলেও হতো, রাইট? কিন্তু তোমার নাকি ম্যাম অনেক এটা সময় স্যাম্পল 50 মাইক্রোলিটার যেটা ওটা হবে? না, রিঅ্যাকশন ভলিউম তো তোমার 1000 না, জি আর ম্যাম। স্যাম্পল ভলিউম মানে হচ্ছে যতটুকু তুমি স্যাম্পল নিয়েছো অতটুকু। জি ম্যাম ঠিক আছে। আমি কি মানে প্রথমে কি আমি ভুল বলেছিলাম? ম্যাম দুইটাই মানে একই বলছিলেন। একই বলছিলাম না, একই না, দুইটা। রিঅ্যাকশন ভলিউম হচ্ছে যে 1000 অথবা 1 ml বলতে পারো, আর স্যাম্পল ভলিউম হচ্ছে যতটুকু আমরা ওই যে স্যাম্পল প্রথম নিচ্ছি। দিক থেকে স্যাম্পল বানিয়েছিলাম। ওকে, তো এই ফর্মুলাতে যদি তুমি বসাও তোমার রেজাল্ট গুলো, তাহলে তুমি বুঝতে পারবে যে এলডিএইচ আসলে কতটুকু আছে। সিমিলারলি তুমি তো এই জিনিসটা ব্ল্যাঙ্কের ক্ষেত্রেও করবা, স্ট্যান্ডার্ডের ক্ষেত্রেও করবা। তখন যখন 3টা রেজাল্ট পাশাপাশি রাখবে তখন কিন্তু তুমি তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কি অবস্থা। এরপরে আমরা এখানে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে এই যে এনজাইম পড়ছি এবং এনজাইমের একটা ইউনিট আছে, অ্যাক্টিভিটি ইউনিট আছে যেটাকে আইইউ বলে, এবং 1 unit of LDH will catalyze the conversion of 1 micromole of lactate to pyruvate per minute at pH 8.2. একটু কঠিন মনে হচ্ছে, একটু যদি আস্তে করে পড়ো তার মানে কি, যে 1 unit of LDH বলতে আমরা কি বুঝছি? 1 ইউনিট অফ এলডিএইচ বলতে কি বুঝি? যেমন আমরা যদি বলি 1 লিটার দুধ, 1 লিটার দুধ বলতে আমরা কি বুঝি? বা 70 গ্রাম অফ সল্ট, এটা বলতে আমরা কি বুঝি? তার মানে হচ্ছে যে 1 ইউনিট অফ এই যে এলডিএইচ সেটা করবে কি, 1 মাইক্রোমোল ল্যাকটেটকে পাইরুভেটে পরিণত করতে পারে পার মিনিটে। 1 ইউনিট অফ এলডিএইচ মানে হচ্ছে যে 1 মাইক্রোমোল ল্যাকটেট কে সে পাইরুভেটে পরিণত করতে পারে প্রতি মিনিটে, ঠিক আছে? আচ্ছা, পিএইচ 8.2 এটা বলার কিছুই নেই, এটা হচ্ছে পিএইচ 8.2 বলতে বোঝাচ্ছে সাবস্ট্রেট পিএইচ, সাবস্ট্রেট বাফারে আমরা 8.2 করেছিলাম, ওই পিএইচটার কথাই বলছে। তার মানে আমরা একটা জিনিস দেখলাম এখানে, ল্যাকটেট ডিহাইড্রোজেনেসটা কিন্তু এই এনজাইমটা বেশ হাই পিএইচেও কিন্তু সে স্টেবল থাকতে পারে, তাই না? আর অপরদিকে যে আমরা সাকসিনেট এবং সাইটোক্রোম সি অক্সিডেজ করেছিলাম, ওইটা কোন পিএইচে থাকতে পারে? এম 7.4। 7.4, অর্থাৎ ফিজিওলজিক্যাল পিএইচে থাকতে পারে, আর ল্যাকটেট ডিহাইড্রোজেনেসটা একটু বেশি পিএইচেও সে স্টেবল থাকতে পারে। ওকে, ম্যাম এরপরে এটা চলে এই ম্যাম হ্যাঁ হ্যাঁ যদি যদি এখানে পিএইচ যদি কম বা বেশি থাকে সেক্ষেত্রে কি আহ, 1 ইউনিট ম্যাম হ্যাঁ, ওটা 1 তাহলে ইউনিট কাজ এলডিএইচ কি ম্যাম ল্যাকটেট হবে না, থেকে পাইরুভেট না? হবে না, বা হলে কম পরিমাণ হবে। কারণ তোমরা দেখো, আমরা যখন রিএজেন্ট প্রিপারেশন করছিলাম তখন কিন্তু আমরা সরাসরি কিন্তু পিএইচ 8.2 নিয়েছি। তার মানে হচ্ছে তুমি যদি এই পিএইচটা মেনটেন না করো, যদি অন্য পিএইচ মেনটেন করো, তোমার প্রোডাক্ট ফর্ম হবে না বা হলেও অনেক কম হবে। বুঝা গেছে? কারণ এনজাইম এত সেনসিটিভ একটা ইস্যু, তোমরা মানে যারা কাজ করো তারা জানো, আর যারা এখনো কাজ করেনি ভবিষ্যতে যখন কাজ করবে এনজাইম নিয়ে, খুবই সেনসিটিভ এটা। তোমার টেম্পারেচার, পিএইচ এগুলো ঠিকমতো না দিলে তারা কাজ করবে না। ওকে, এরপর আমরা চলে আসি তোমার ক্লিনিক্যাল সিগনিফিকেন্সে। এবং ক্লিনিক্যাল সিগনিফিকেন্স বলতে হচ্ছে যে কেন আমরা করছি এলডিএইচ, এবং তোমাদের কথা থেকেই আমি জানতে পারলাম এবং নিজেও জানতাম, সেটা হচ্ছে যে
যে কোনো ডিজিজ বা ইনজুরিতে যখন আমাদের সেল ড্যামেজ হয় তখন সেখানে এলডিএইচ এর পরিমাণটা বেড়ে যায় এবং নরমালি যেটা থাকে 140 ইউনিট পার লিটার থেকে 280 পর্যন্ত সেটা হয়ে যাবে অনেক হাই, অর্থাৎ 280 উপরে হয়ে যাবে। তখন বোঝা যাবে যে যখন এলডিএইচ টেস্ট করে বোঝা যাবে যে এরকম হাই অর্থাৎ নরমাল ভ্যালু থেকে উপরে, তার মানে বোঝা যাবে যে এখানে কোনো রকম ডিজিজ বা ইনজুরি হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে therefore LDH is most often measured to evaluate the presence of tissue or cell damage, অর্থাৎ কোনো টিস্যু বা সেল ড্যামেজ হলো কিনা এটা জানার জন্য আমাদের LDH টা জানতে হবে। এরপরে assay of serum acid phosphatase, এটাও একটা এনজাইম এবং এটা আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে দিচ্ছি। আগেই হয়তোবা তোমরা ইমেলের মাধ্যমে জানো যে আমাদের এক্সামে 30 মার্কস হচ্ছে অ্যাসাইনমেন্ট, 10 মার্কস হচ্ছে অ্যাটেন্ডেন্স এন্ড বাকি যে 60 মার্ক তার মধ্যে 30 তোমাদের ল্যাব ক্লাসও কিন্তু ওই দিন হবে, অর্থাৎ ল্যাব ক্লাস এবং থিওরি পরীক্ষা একই দিনে হবে ক্যাম্পাসে। ঠিক আছে? সো তোমাদের অ্যাসাইনমেন্টের টপিকটা তোমাদের যদি হাতে কলম থাকে বা সবকিছু থাকে, নোটবুক থাকে, লিখে নাও যে অ্যাসাইনমেন্ট অন সেরাম অ্যাসে অফ সেরাম অ্যাসিড ফসফেটেজ। এবং এখানে তোমরা 4টা পয়েন্ট বেস করে লিখবে। নাম্বার 1 প্রিন্সিপাল, ঠিক আছে, নাম্বার 1 প্রিন্সিপাল, নাম্বার 2 হচ্ছে ক্যালকুলেশন, নাম্বার 3 হচ্ছে নর্মাল রেঞ্জ এন্ড ক্লিনিক্যাল সিগনিফিকেন্স, এন্ড নাম্বার 4 হচ্ছে প্রিকশন। তাহলে প্রিন্সিপাল, ক্যালকুলেশন, নাম্বার 4 নর্মাল ভ্যালু, ক্লিনিক্যাল সিগনিফিকেন্স এন্ড প্রিকশন। এখন বলতে পারো ম্যাডাম এখানে তো সব দেওয়াই আছে, আমি এটা দেখে দেখে লিখে দিই। আমি বলবো যে অ্যাটলিস্ট তোমরা প্রিন্সিপালটা একটু সুন্দর করে অন্য কোথাও থেকে আরেকটু ভালো যদি পাও সেটা একটু লিখবে এবং একটু শর্ট করে লিখবে এবং টোটাল অ্যাসাইনমেন্টটা তোমার 4 পৃষ্ঠার মধ্যে রাখার চেষ্টা করবে। ঠিক আছে? 4 পৃষ্ঠা, 4 পেজ। জি ম্যাম, ওই টপিকসটা আরেকবার একটু বলুন। টপিকটা হচ্ছে এই যে অ্যাসে অফ সেরাম অ্যাসিড ফসফেটেজ। অ্যাসে অফ সেরাম অ্যাসিড। তো এটা 4 পৃষ্ঠার মধ্যে রাখবে। 4 পৃষ্ঠা বলতে বোঝাচ্ছি যে কত হবে, দুই সাইড করলে 8 পৃষ্ঠা হয়, তাই না? ম্যাম এটা হাতে লিখে জমা দিতে হবে? আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন আছে, যদি তোমরা প্রিন্ট করে জমা দাও তাহলে কিন্তু 4 পেজই হচ্ছে, তাই না? হাতে লিখতে গেলে আবার 8 পেজ হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে তোমরা যেটা করো, তোমরা তো অ্যাসাইনমেন্ট জমা দিবে পরীক্ষার দিনই, হাতে লিখে দিও। ম্যাম আমাদের তো অনেক কম সময় ম্যাম, যদি 19 তারিখে এক্সাম দিতে হয় তাহলে তো 19 তারিখে এক্সাম যদি হয় তাহলেও হাতে দিবে, যদি 27 তারিখে হয় তাহলেও হাতে দিবে। 4 পৃষ্ঠা লিখতে তো সমস্যা হবে না বেশি। ম্যাম 4 পৃষ্ঠা না 4 পেজ, এমনি তো 8 পৃষ্ঠা হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এক কাজ করো, পেজ হবে কেমনে ম্যাম? আমরা যদি এটা দেখেই লিখে দিই তাহলে তো আর বেশি পেজ হচ্ছে না, তাহলে তো গড়ে 2 পেজ আড়াই না পেজ। আমি বলবো যে এটা দেখে লিখো না, তোমাদের তো এগুলো কিছু লিখতে বলছি না, এগুলো তো জাস্ট এই যে মানে 4টে পয়েন্টের বেস প্রিপারেশন তো বেশি না, এর বেশি পাবো কই? আর তারপর যে হ্যাঁ 4 পেজ অর্থাৎ তোমার 2 পাতা, ক্লিয়ার? জি ম্যাম, এটাই বলতে চাচ্ছি। 4 পেজ মানে 2 পাতা। ওকে, এটা লিখতে আমার মনে হয় আধা ঘন্টাও লাগবে না। বাট আমি চাই না যে তোমরা এই বইয়ের জিনিসগুলা ইউজ করো। ক্লিনিক্যাল সিগনিফিকেন্স একটু পয়েন্ট করে লিখবে, হ্যাঁ, নরমাল ভ্যালুস এটাও লিখতে পারো, আরো যদি তোমার সোর্স থাকে লিখতে পারো, তবে প্লিজ তোমরা রেফারেন্স দিবে। রেফারেন্স না দেওয়ার কারণে আগের অনেকে এমন আছে যে অ্যাসাইনমেন্ট আমি 5ও দিয়েছি 30-এ, তারপরে অনেকে কপি পেস্ট করেছে, ভালো কথা, সেটা ঠিক আছে, সোর্সটা দিতে হবে আমি কোথা থেকে পেয়েছি, এবং ফরম্যাট গুলো ঠিক রাখতে হবে। ফরম্যাট বলতে বোঝাচ্ছে যে ধরো অনেকে কপি পেস্ট করে, যেখানে ওখানে যদি রেড কালার থাকে কপি পেস্ট করেও সে রেড কালার দিয়েছে, অথচ উপরে এবং নিচে সে ব্ল্যাক কালার। মানে একটা জিনিস তোমাকে যদি বলে যে তোমার অ্যাসাইনমেন্টটা তুমি অ্যাসেস করে কত মার্কস দিবে, সেভাবে চিন্তা করে টিচারকে দিবে। ঠিক আছে? কারণ এখন যেহেতু আমাদের প্যান্ডেমিকের মধ্যে অত সুযোগ নেই অ্যাসেস করার, এজন্য টিচাররা কিন্তু বেশ কেয়ারফুলি অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু তারা করে। তো আমার তোমাদের এই ল্যাব এক্সামে লোয়েস্ট কত পেয়েছে জানো? লোয়েস্ট পেয়েছে হচ্ছে 4, মানে 4 পেয়েছে। হ্যাঁ, 30 মার্কসের মধ্যে
4 পেয়েছে মানে থিওরিতে বলছি, আমি ল্যাবের কথা বলিনি, 4ও দিয়েছি আমি, আবার আমি 26ও দিয়েছি। তো এখন তুমি কিভাবে 26 আদায় করবা, যেহেতু আমাদের সিলেবাস ভেরি শর্ট, এবং আমি কিন্তু বলেও দিচ্ছি যে কোনগুলো পড়বে ভালো করে, কোনগুলো করবে না। তো এটা আমি মনে করি যে সবার পড়ে আসা উচিত। এতদিন পরে একটা পরীক্ষা দিচ্ছ, এটাকে যতটা না বার্ডেন মনে না করে, এটাকে একটু এনজয় করার চেষ্টা করো। এটাই তো আমার একদম অনেকদিন পর পরীক্ষা দিছি কারণে তো মনে করেন মানে না পরীক্ষাতে কিন্তু আমি তোমাদেরকে সেরাম অ্যাসিড ফসফেটেসটা কিন্তু আমি বলছি দরকার নেই, যেহেতু আমি তোমাকে অ্যাসাইনমেন্ট দিয়েছি। তাহলে কিন্তু বাদ বাকি তুমি যদি চিন্তা করো, এটা আমি মনে করি এক নাইটের ব্যাপার পড়াটা। আর আজকে আমরা যে ক্লাসটা একটু ডিটেল করে একটু সময় নিয়ে পড়ছি, এ কারণে যাতে তোমাদের অ্যাটলিস্ট 30% হলেও আজকের ক্লাসটার পরে তোমাদের পড়তে যখন যাবা কষ্ট কম হবে। জি ম্যাম। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের অ্যাসাইনমেন্টের টপিক ক্লিয়ার। দুই পাতা অর্থাৎ 4 না, এটাকে কি বলে, 2 পৃষ্ঠা 4 পাতা, বোঝা গেছে নাকি আমি ভুল বললাম? ম্যাম আপনি পৃষ্ঠা পাতা তো একই তাই না? হ্যাঁ, অর্থাৎ পেজ 1 মানে দুইটা পৃষ্ঠা হবে। আমরা তো অ্যাসাইনমেন্ট এক পৃষ্ঠা করে করি, তাহলে 4টা পেজে 4টা পৃষ্ঠা হয়ে যাবে। 4টা পেজে 4টা পৃষ্ঠা হবে। যদি 2 পাশে দাও তাহলে তো 2 পেজেই শেষ। হ্যাঁ ম্যাম, অ্যাসাইনমেন্ট তো 2 পেজে করি না, অ্যাসাইনমেন্ট তো জি ম্যাম, তাহলে মুর্শেদ ভাই আচ্ছা ঠিক আছে, বুঝালন 2 পেজ। ওকে 2 পেজ, ওকে। আর 2 পেজের বেশি লিখলেও সমস্যা নেই, 2 পেজ লিখলে ভালো। আচ্ছা ম্যাম ঠিক আছে, এত বেশি তো পাবো না। কারো যদি ইচ্ছা হয় 8 পেজ লিখবো, কোনো মার্কস কাটা যাবে না এটার জন্য, সমস্যা নেই। আচ্ছা কি বাপে না, মার্কস বাড়ে না। এবং আমি অনেক সময় তোমাদের আগের ব্যাচের সাথে অথবা অ্যাসাইনমেন্ট তো নরমালি আমরা এক পেজে একটা করি, অল্প দেয়া থাকে। না, তোমরা যে এক পেজে করো অনেক সময়, কিন্তু এটা তো আমাদের 30 মার্কস, অ্যাটলিস্ট তোমাদের 2 পৃষ্ঠা অর্থাৎ 4 পাতা লিখতে হবে আর কি। জি ম্যাম। ওকে, আচ্ছা। লাস্টলি আমরা আর বেশিক্ষণ নাই, আমাদের মানে সেশনও কেটে যেতে পারে। যদি কেটে যায় আমি কথা বলতে গিয়ে আমি আবার কিন্তু কানেক্ট করব, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নেই, একটু ওয়েট করবা যদি কেটে যায়। আচ্ছা, তারপর আমি চেষ্টা করি একটু ফাস্ট বলার। অ্যাসে অফ প্যানক্রিয়াটিক লাইপেজ, এটা হচ্ছে আমাদের লাইপেজ কথাটা শুনে বোঝা যাচ্ছে যে লিপিডকে ভাঙে যে এনজাইম, যার কাজ লিপিড না, তাকেই হচ্ছে লাইপেজ বলা হচ্ছে। এবং লাইপেজ এনজাইমটা কি করে, এবং লাইপেজ ইজ বেসড মানে বাল্ক মেথড, এখানে বড় একটা নাম আছে, ডাইমার্কাপ টু প্রোপানল ট্রাইবিউটারেট, এটাকে বাল্ক মেথড বলা হয়। এবং এখানে সালফেট গ্রুপ যেটা আছে সেটা হচ্ছে লাইপেজ ক্লিভেজের অফ bulk react with DTNB to form a yellow colored product. The color intensity measured at 412 nanometer is proportionate to the enzyme activity. অর্থাৎ বলা হচ্ছে যে লাইপেজ যে এনজাইমটা আছে সেটা আমরা জানি যে লিপিডকে ভাঙে, এবং কিভাবে ভাঙে, তারা হচ্ছে যে ফ্যাটের যে স্টার বন্ডটা আছে সেটাকে তারা কেটে ফেলে। এটা তোমরা সম্ভবত কেমিস্ট্রিতে স্টার বন্ড কি, কোথায় থাকে এটা তোমরা জানো। এই বন্ডটাকে টার্গেট করে লাইপেজ এনজাইম, এবং এভাবে সে লিপিডকে বা ফ্যাটকে ভেঙে ফেলে। এবং ফ্যাটকে ভেঙে ফেলার পরে এখন আমরা কিভাবে বুঝবো যে লাইপেজ এনজাইমটা ঠিকভাবে কাজ করেছে কিনা বা করছে কিনা, সেটার জন্য আমরা হচ্ছে গিয়ে বাল্ক মেথডটা ইউজ করব, যেখানে এই যে এসএইচ গ্রুপটা আছে বা সালফেট গ্রুপ আছে সেটা রিঅ্যাক্ট করবে হচ্ছে ডিটিএনবির সাথে, এবং রিঅ্যাক্ট করে সে একটা ইয়েলো কালার প্রোডাক্ট ফর্ম করে। অর্থাৎ যদি লাইপেজ থাকে, অ্যাক্টিভ থাকে, তাহলে সেখানে ইয়েলো কালার ফর্ম করবে ডিটিএনবি মেশানোর পর। আর যদি লাইপেজ অ্যাক্টিভ না থাকে তাহলে ডিটিএনবি মেশানোর পরে সেখানে কোনো ইয়েলো কালার ফর্ম করবে না, অর্থাৎ লাইপেজ এনজাইমটা নাই, অথবা তার কোনো ধরনের মানে প্রোডাক্ট ফর্ম করেনি। অ্যাসে প্রসিডিউরটা কি? অ্যাসে প্রসিডিউর হচ্ছে প্যানক্রিয়াটিক, তাই না? তার মানে বোঝা যাচ্ছে যে কোথায় পাওয়া যাবে। প্যানক্রিয়াটিক সেলটাকে নিয়ে আমরা কি করব, সেটাকে এখানে আর অত ডিটেলস লেখা হয়নি, একই কথাই, অর্থাৎ সেটাকে পিষে ফেলে কোল্ড পিবিএস এর মধ্যে রেখে তাকে সেন্ট্রিফিউজ করে নিতে হবে 5 মিনিটের জন্য, এবং সুপারনেটেন্ট আলাদা করে আমরা কাজ করব। এবং একই রকম ভাবে যেটা আমরা ল্যাকটিক ডিহাইড্রোজেনেজের ক্ষেত্রে পড়লাম, যে আমাদের কিছু ওয়ার্কিং এজেন্ট রিএজেন্ট প্রিপেয়ার করতে হবে, এবং প্রিপেয়ার করার পরে সেটা এখানে একটা স্পেশাল কথা বলা হচ্ছে যে
1 ঘন্টার মধ্যে সেই রিয়েজেন্ট গুলো ইউজ করে ফেলতে হবে। উপরের অর্থাৎ ল্যাকটেড ডিহাইড্রোজেনেজের ক্ষেত্রে কিন্তু আমরা পড়েছিলাম যে 30 ডিগ্রি সেলসিয়াস অথবা রুম টেম্পারেচার করতে হবে এবং পিএইচ দেশে কাজ করে সেটা মেক করতে হবে। এখানে আমরা দেখলাম কথা দ্বারা বলে দিচ্ছে যে 1 আওয়ারের মধ্যে তোমাদের যে ওয়ার্কিং রিয়েজেন্ট গুলো সেগুলো ইউজ করে শেষ করতে হবে, অর্থাৎ 1 ঘন্টা পরে সেটার অ্যাক্টিভিটি সেভাবে থাকবে না। অ্যাসে প্রসিডিউরটা আমি ডিটেলস আর বললাম না, একই ধরনের জিনিস, অর্থাৎ কতটুকু স্যাম্পল নিবা, কতটুকু ওয়ার্কিং রিয়েজেন্ট নিবা, পরে সেটাকে মিক্সড করবা, দেন তোমার 10 মিনিটে বা 0 মিনিটে একটা ওডি নিলে এবং ফাইনালি রিঅ্যাকশনটা কমপ্লিট হতে 20 মিনিট বা 25 মিনিট লাগে সেটার ওডি নিবা এবং সেই দুইটা তোমরা কম্পেয়ার করবা, তোমরা ক্যালিব্রেটর বা স্ট্যান্ডার্ডের সাথে তোমার স্যাম্পলের কম্পেয়ার করবা এবং পরবর্তীতে যেই তোমার কোএফিশিয়েন্ট ফ্যাক্টর থাকে অথবা তোমার ক্যালিব্রেটরের যে ফ্যাক্টরটা থাকে এটা ফিক্সড ফর এভরি ইনস্ট্রুমেন্ট, সেটা দিয়ে এই ফর্মুলাতে ফেলে তোমরা হচ্ছে গিয়ে অ্যাক্টিভিটিটা কত সেটা মেজার করতে পারবা। অর্থাৎ যদি অ্যাক্টিভিটি থাকে অবশ্যই একটা ভ্যালু পাবা, না থাকলে সে ক্যালিব্রেটরের ভ্যালুটাই পাবা এবং সেক্ষেত্রে তোমরা বলে দেবে অ্যাক্টিভিটি নেই, আর যদি দেখো যে না হাই ভ্যালু আছে তার মানে অ্যাক্টিভিটি আছে। ক্লিনিক্যাল সিগনিফিকেন্সটা কি? এই এনজাইমটা যেহেতু প্যানক্রিয়াসে থাকে, তাই না, অর্থাৎ প্যানক্রিয়াসে যদি তোমার কোনো প্রবলেম হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে যে এই এনজাইমটা অনেক বেশি বেড়ে যায়, 5 থেকে 10 ফোল্ড, মানে 24 থেকে 48 ঘন্টার মধ্যে তার লেভেলটা এভাবে হাই হতে থাকে এবং হাই হলে আমরা বুঝতে পারি যে সেই পেশেন্টের অবশ্যই প্যানক্রিয়াটিক ডিসঅর্ডার আছে, প্যানক্রিয়াটিক ক্যান্সার হতে পারে, ডার্ক কর্বুলেশন হতে পারে, ইভেন সামটাইমস কিডনির সাথেও তার অনেক সময় রিলেশন থাকতে পারে। তো এজন্য আমাদের এই প্যানক্রিয়াটিক লাইপিস সম্পর্কে আমাদের পড়তে হবে। আর নরমাল রেঞ্জটা কত? 12 থেকে 70 ইউ পার এল বা ইউনিট পার লিটার। এটা হচ্ছে আমাদের শেষ টপিক। তাহলে আমাদের ক্লাস যদি আমরা আজকে রিভিউ করি, আমরা পড়লাম হচ্ছে যে এটার নাম কি, সাকসিনেট ডিহাইড্রোজেনেজ সাইটোক্রোম সি, তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট দিলাম সেরাম অ্যাসিড ফসফেটেজ এবং ফাইনালি আমরা পড়লাম হচ্ছে গিয়ে তারপরে পড়েছি না এলডিএইচ এবং ফাইনালি পড়লাম হচ্ছে যে প্যানক্রিয়াটিক লাইপিড। এবং প্রতিটা জিনিসই আমরা দেখলাম যে একটা স্পেসিফিক কালার আছে এবং অক্সিডেশন রিডিউসের ব্যাপার আছে যদি কোনো আমরা বাইরে থেকে কোনো কিছু ইউজ করি, অথবা সামটাইমস অটোমেটিক্যালি সে কালার ফর্ম করতে পারে। আর স্যাম্পল প্রিপারেশনের ক্ষেত্রে আমরা দেখলাম যাই করি না কেন সুপারনেটার নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। কারণ পরীক্ষার জন্য পড়তে হবে কোন? পরীক্ষার জন্য তোমরা সেরাম অ্যাসিড ফসফেটেজটা বাদ দিয়ে বাদ বাকি গুলো পড়বে। অর্থাৎ তিনটা পড়তে হবে। একটু বেশি হয়ে যায়, মানে আমাদের পরীক্ষা আরেকটা আছে, আরেকটা ল্যাব আছে, দুইটা পরীক্ষা ম্যাম বেশি হয়ে যায় একটু। বেশি হয়ে গেলেও তো কিছু করার নেই, কিন্তু আমি তো তোমাদের সব পড়াই নি। আমাদের তো এছাড়াও তো 4টা সাবজেক্ট প্লাস আরো ল্যাব, এগুলো তো আমাদের কন্টিনিউয়াসলি করতে হচ্ছে। তারপর হচ্ছে ম্যাম তোমাদের এর জন্য কিন্তু একটা বাদ দিয়ে দিলাম, কিন্তু এটা বাদ দেইনি, এটা কিন্তু টোটালি বাদ দিয়েছি ছিল ম্যাম। আর এখন তো ম্যাম আমরা যদি এইটা নিয়ে মানে এইগুলো নিয়ে টাইম বেশি স্পেন্ড করি তাহলে ওগুলো আবার ল্যাক হয়ে যায়। তোমরা তাহলে এক কাজ করো, অ্যাসি প্রসিডিউরটা বাদ দিতে পারো, বাট ক্যালকুলেশনটা ভালো করে পড়বে। ম্যাম ক্যালকুলেশনটা পড়বে। হ্যাঁ বলো ম্যাম, মার্ক ডিস্ট্রিবিউশনে আমাদের রিটেন কি 30 মার্কের হবে? 30-এ, হ্যাঁ ম্যাম আমরা তো গত যে ল্যাব গুলো দিয়েছি এগুলো রিটেন কিন্তু 20 মার্কে দিয়েছি, এই রিসেন্ট এক সপ্তাহ আগে দিয়েছি। এটা ডিপেন্ড করে তোমার কোর্স টিচার কিভাবে চাচ্ছে। ঠিক আছে জি ম্যাম। ম্যাম অ্যাসাইনমেন্টে কত মার্ক রাখবেন ম্যাম? অ্যাসাইনমেন্টে 30, অ্যাটেন্ডেন্সে 10, 40, ল্যাব তোমরা যে ক্লাসটা করবে ওটাতে 30, তাহলে 40 আর 30 কত 70, আর বাকি 30 হচ্ছে তোমাদের থিওরিটিক্যাল এক্সাম যেটা আজকে আমরা ক্লাস করলাম। হ্যাঁ, এবং তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, আগের ব্যাচে কিন্তু আমি ল্যাব রিপোর্টও দিয়েছি, ওটা কিন্তু তোমাদেরকে এক্সকিউজ করে দিয়েছি আমি অলরেডি। ইনস্ট্রাক্টরকে বলে দিয়েছি ওরা ল্যাব রিপোর্ট দিবে না, একটা অ্যাসাইনমেন্ট দিবে, তোমাকে কিন্তু 2 পৃষ্ঠা করে দিয়েছি, ঠিক আছে? তা আমাকে আর বলো না, আমি যতটুকু বলছি যে ক্যালকুলেশন গুলো ভালো করে পড়বে, অ্যাসে প্রসিডিউরের দরকার নেই, ক্যালকুলেশন গুলো ভালো করে পড়বে। কোনোটারই দরকার নেই না, অ্যাসে প্রসিডিউর কোনোটারই দরকার নেই ম্যাম। ক্যালকুলেশনটা যদি আমরা পড়তে যাই সেক্ষেত্রে যে ক্যালকুলেশনের ওই সূত্রটা নিচে যেগুলো আছে এগুলাও কি পড়তে হবে?
হ্যাঁ হ্যাঁ, এগুলো তো আমি অবশ্যই তোমার কাছে যদি আমি বলি কিভাবে ক্যালকুলেট করবে, তখন তুমি এই ফর্মুলাটা দিয়ে নিচে কি কি আমাকে একটু বুঝাই দিতে হবে কোনটা কি জিনিস। ম্যাম এটা কি শুধু থিওরিটিক্যালি পড়বো নাকি হচ্ছে কোনো একটা থিওরিটিক্যালি, বক্সের মধ্যে যদি কোনো অ্যামাউন্ট দেওয়া থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে মেজারমেন্ট করব? হ্যাঁ সেটাও করে দিতে পারে। আমি যদি বলি যে তোমার ওডি 10 মিনিটে এটা, 20 মিনিটে এটা, কতটুকু অ্যাক্টিভিটি আমাকে এটা করে দেখাও। ম্যাম আমাদের তো বুঝতে ম্যাম পেরেছো? আরেকটা তাহলে ক্লাস প্রয়োজন ম্যাম ছিল। তাহলে তো একটা যদি এভাবে একটা উদাহরণ দিয়ে দেখাইতেন তাহলে আমাদের জন্য এটা বেটার এটা কি তোমরা উদাহরণ পারবে না? আমি যদি তোমাদেরকে চারটা ভ্যালুই বলে দিই, তোমরা কি অ্যাক্টিভিটি বলতে পারবে না? ম্যাম ওই নিচে ম্যাম নিচেরটাই তো আবার একটু হবে না, কি ঝামেলা। হবে বলো? ম্যাম তো ভ্যালুগুলো বলেই দিবে যদি আমি চারটা বলে দিলাম, শুধু যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবে না? জি ম্যাম পারবো। এবং Thank সেটা you, আমি ma'am. বলবো যে তোমরা যে পেলা সেটা কি রেঞ্জে আছে না নরমাল রেঞ্জে নাই, তখন তোমরা একটা এক্সপ্লেনেশন দিতে পারবে না এটা নরমাল রেঞ্জে আছে বা নাই। জি ম্যাম। জি ম্যাম পারবো। ম্যাম এটাই। এই হ্যাঁ নরমাল রেঞ্জ গুলো নিয়ে অনেক জায়গায় বিতর্কিত হতে হয়। হ্যাঁ, অনেক জায়গায় কনফিউশন থাকে, অনেক জায়গায় কনফিউশন থাকে। আমি বলবো না আমি যে এটা লিখেছি এটাই কারেক্ট, বাট এখন আমরা যেহেতু পরীক্ষা দিকটার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। ওকে, জি ম্যাম। জি ম্যাম। তাহলে ক্লিনিক্যাল সিগনিফিকেন্স ক্যালকুলেশনটা ভালো করে পড়বে, প্রিন্সিপাল গুলো ভালো করে পড়বে। ঠিক আছে? ম্যাম একটা কথা ছিল প্রিন্সিপাল, ম্যাম। ক্যালকুলেশন, সিগনিফিকেন্স। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম ওইখানে একটু মানে ক্যালকুলেশন একটু জান ম্যাম, শীট একটু হ্যাঁ ক্যালকুলেশন। হ্যাঁ ম্যাম এখানে দেখা যাচ্ছে যে ক্যালকুলেশন অ্যাক্টিভিটির এখানে আমি যেটাতে গুণ করি আমার বাম পাশের যে মান মানে সূত্রটা এখানে যদি একও থাকে তাহলেও ম্যাম আমাদের কিন্তু 735 দিয়ে গুণ করলে আমার 735 আসে। হ্যাঁ হ্যাঁ 735, তাহলে তো ম্যাম এমনিতেই যাই দিয়ে গুণ করে নরমাল 735 মানে নরমাল রেঞ্জের চাইতে বেশি আসতেছে। হ্যাঁ, বেশি আসলে লিখবা বেশি আসছে। জি ম্যাম। আর না কোনো ম্যাম। প্রশ্ন? ম্যাম আমাদের শীটটা যদি সিআরদেরকে দিয়ে দিতেন আজকে। হ্যাঁ দেওয়া আছে অলরেডি, মুর্শিদের কাছে দেওয়া আছে। মুর্শিদ দেওয়া আছে না? জি ম্যাম। জি ম্যাম আমরা পাইছি। আচ্ছা ঠিক আছে। আমাদের সিআর তো তাহলে 2 জন আর আর রেগুলারের আমরা পাইনি এখনো। আচ্ছা আমি দিয়ে দিব না। কিশোর তোমরা পাই যাবা কিছুক্ষণের মধ্যে। আমাকে যদি কেউ একটু মেল করে দেয় আমি বা দিয়ে আপনি যদি দিচ্ছি, আমি দিয়ে দিব। ঠিক আছে। ম্যাম কি চলে গেছে নাকি? না না চলে যায়নি, আমি ম্যাম আছি আছে। এখনো, দাঁড়াও। প্রিন্সিপাল গুলো আমরা নিজের মতো করে যদি নিজের ভাষায় গোছায় লিখতে পারি তাহলে কি কোনো সমস্যা? আচ্ছা না কোনো সমস্যা নেই, তোমরা তোমাদের চ্যাট বক্সে দেখো তো, আমি কিন্তু দিয়ে দিয়েছি। ম্যাম সমস্যা নেই ম্যাম, আমি দিয়ে দিব, মেল করে দিব ম্যাম। ম্যাম মোর্শেদ দিয়ে দিবে, সমস্যা নাই। আচ্ছা আমি দিয়ে দিয়েছি, তারপরও তোমরা নিজেরা ম্যানেজ করে নিতে পারো। আর কোনো প্রশ্ন আছে কিনা? না ম্যাম। ঠিক আছে। ঠিক আছে, আজকে আমাদের আসলে ক্লাসটা অনেক শর্ট, অনেক প্রেসার নিয়ে আমাদের করতে হয়েছে, অথবা অনেক সুন্দর হয়েছে ক্লাসটা। তারপরেও অনেক কিছু তোমাদের থেকেও আমি শিখলাম, আর আমি যতটুকু জানি চেষ্টা করেছি দেওয়ার জন্য। এরপরে যদি কারো করতে গিয়ে কোনো ঝামেলা মনে হয় আমাকে ফোন দিতে পারো। আশা করি আমার ফোন নাম্বার বা মেইল আমি সবসময় দেখি, মানে ফোনের চেয়ে মেইলে অ্যাক্টিভ থাকি বেশি। ঠিক আছে? জি ম্যাম। তো যে কোনো সময় আমাকে নক দিতে পারো। তাহলে আচ্ছা ম্যাম। আজকে থাকে পর্যন্তই। ভালো থাকো তোমরা। ওকে, জি আর ম্যাম। আরেকটা তাহলে তোমাদের কি কাজটা আমি বলি, ল্যাব ইনস্ট্রাক্টরের সাথে কথা বলা তোমরা যেদিন জি ম্যাম। পরীক্ষা দিতে চাও, জি ম্যাম। দেন সেটা বিধান স্যারকে বলা, জি ম্যাম। তারপরে সেটা আমাকে জানানো। ঠিক আছে, 3টা কাজ। জি ম্যাম। ওকে, আর অ্যাসাইনমেন্টটা তোমরা কিন্তু পরীক্ষার দিন জমা দিবে হাতে এসে। আচ্ছা ম্যাম। জি ম্যাম। ওকে ঠিক আছে, ভালো ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকবেন ম্যাম। ঠিক আছে।